বলা হয়ে থাকে পৃথিবীতে মানুষের মাঝে যদি কোনো স্বর্গীয় শান্তি বা সুখের নমুনা থেকে থাকে তার ভিতরে ঘুম অন্যতম। একটি ভালো ঘুম মানুষকে মানসিকভাবে যেভাবে প্রশান্তি দেয় এর বিকল্প নেই। ঠিক তেমনই ঘুমের সমস্যা হলে আমাদের শরীর মনে অনেক কষ্ট হয়। ঘুমের যাবতীয় সমস্যা এবং এর সমাধান নিয়ে বিস্তারিত কথা বলবো। আজ আমি আপনাদের সাথে আছি ডাক্তার গোলাম মোস্তফা মিলন, সাইকিয়াট্রিস্ট, এবং আমাদের সাথে আছেন বিশিষ্ট স্লিপ কনসালটেন্ট ডাক্তার ফাতেমা ইয়াসমিন। জি, ধন্যবাদ। আপু, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার সম্পর্কে যদি দর্শকের একটু বলতেন, আপনি কোথায় আছেন, আপনি কি করেন, একটু যদি বলতেন। আমি ডক্টর ফাতেমা ইয়াসমিন, স্লিপ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ইঞ্জিনিয়ার্স পালমোফিটে। আপু, আপনি এই যে ঘুম নিয়ে পড়াশোনার আগ্রহ, এটা কিভাবে আসলো বা কেন আসলেন এই পেশায় আপনি? আসলে আমি যখন এমডি করি তারপর পরই আসলে আমার মেইন ফোকাসটা যায় হচ্ছে ঘুম নিয়ে। ঘুমের উপরে আসলে আমাদের এখানে বিশেষ করে যারা সাফার করে তারা ঘুম নিয়ে বিভিন্ন পাজেলে ভুগে। কখনো এই ডাক্তারের কাছে যায়, কখনো মানসিক আপনাদের কাছে আসে, কখনো নিউরোলজিস্টের কাছে যায়, কখনো নাক কান গলা ডাক্তারের কাছে যায়। আসলে তারা স্পেসিফিক কোথায় যাবে এবং কিভাবে ট্রিটমেন্টটা সে পাবে এইটা নিয়ে মেইনলি আমার শুরু হয় আর কি। যে আমাদের এখানে আসলে ফোকাস করা হয় যে আমি ঘুম নিয়ে কাজ করার একটা ভালো একটা স্কোপ আছে, যেটা নিয়ে আমি কাজ শুরু করি। জি, চমৎকার। আপু, আজকে ঘুম নিয়ে বিস্তারিত কথা বলবো। আশা করি দর্শকের অনেক বেশি উপকার হবে এবং সমস্ত বিষয় জানতে পারবে। ঘুম নিয়ে যত প্রশ্ন, সব প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন আশা করি। আচ্ছা আপু, প্রথমে একটা আপনার কাছে জানতে চাই, ঘুম মানুষের কেন দরকার? আসলে ঘুম খুব গুরুত্বপূর্ণ। এটা আসলে আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল একটা ব্যাপার। ঘুম আমাদের খাদ্য গ্রহণ এবং এক্সারসাইজের মতো একটা ইম্পর্টেন্ট। তবে সেক্ষেত্রে হতে হবে কোয়ালিটি, মানে একটা আরামদায়ক ঘুম, যাকে বলবো আমি আরামদায়ক ঘুম। মানে দেখা যাচ্ছে যে আমরা ঘুমের মধ্যখানে আরামদায়ক ঘুম মানে কি দীর্ঘ সময় বিছানায় থাকা না। আরামদায়ক ঘুম মানে হচ্ছে গিয়ে সে কমপক্ষে 7 ঘন্টা ঘুমাবে। হ্যাঁ, কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমাবে। 7 ঘন্টা, কখনোই 5 ঘন্টার নিচে নয়। তখনই আমরা বলবো যে ইনসাফিসিয়েন্ট স্লিপ, মানে সে পর্যাপ্ত ঘুমাচ্ছে না। আচ্ছা, ঘুম আমাদের শরীরে কি কি প্রভাব ফেলে? আমাদের শরীরের স্বাভাবিক যে কার্যক্রম, তারপর কি কি পজিটিভ প্রভাব ফেলে? আসলে ঘুম আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত হচ্ছে গিয়ে আমাকে পরবর্তী দিনের জন্য কর্মক্ষম করে তুলবে, আমার মেমোরিটা বুস্ট করবে, আমার ইমিউনিটিটা বুস্ট করবে, আমাকে পরবর্তী দিনের জন্য অ্যাক্টিভ রোল প্লে করবে। তারপরে আরও ডিপার স্ট্রাকচার, যদি আমরা পর্যাপ্ত না ঘুমাই তখন আমাদের মেমোরি ডাল হয়ে যাবে, আমাদের মেজাজ খিটখিটে হবে, আমাদের মুডটা স্টেবল থাকবে না, তারপরে আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এবং এছাড়াও দেখা যাচ্ছে যে অনেক সমস্যা দেখা দেয়, এর বাইরেও অনেক সমস্যা দেখা দেয়, যে শারীরিক মানসিক সকল দিক থেকে আনফিট থাকে এবং মেজাজ খুব খিটখিটে থাকে, সে কাজ করতে পারে না, মানে প্রপার অ্যাটেনশন কনসেন্ট্রেশন দেওয়া সেগুলো পারছে না। সো ঘুম আমাদের জন্য ইম্পর্টেন্ট। জি, থ্যাংক ইউ। আসলে অনেক সময় মানসিক অসুখের কারণে যেরকম ঘুমের সমস্যা হয়, আবার ঘুমের সমস্যার কারণেও মানসিক সমস্যা হয়। আবার অনেকে আছে ঘুমের সমস্যা নিয়ে আসছেন, যদি সঠিক চিকিৎসা নিচ্ছেন না, এলোমেলো চিকিৎসা নিচ্ছেন, এই কারণে অন্য সমস্যাও দেখা দেয়। যেমন আমাদের দেশে কি বলবো, যে আসলে ঘুমের ওষুধ একদম মুড়িমুড়কির মতো পাওয়া যায়। ঘুমের সমস্যা যে কোনো জায়গায় নিচ্ছে, ঘুমের ওষুধ ইচ্ছা মতো খাচ্ছে। এমনও হয় যে 15 বছর 20 বছর ধরে একই ওষুধ খেয়ে যাচ্ছে, ঘুমের ওষুধ। অথচ ঘুমের ওষুধ আমরা জানি সর্বোচ্চ 1-1.5 মাস বা 2 মাস ম্যাক্সিমাম খাওয়া যেতে পারে, এবং এরপরে খেতে হলে সেটার প্রতি টলারেন্স, ডিপেন্ডেন্সি ডেভেলপ করে। যা ঘুমের ওষুধ এবং চিকিৎসা পরে আমরা আলোচনা করব। এখন আমাকে বলেন যে আসলে আমার যে ঘুমের সমস্যা বা যে ইনসোমনিয়া বলি আমরা, এটা কেন হয় এবং কখন বলবো আমি একটা ইনসোমনিয়া অসুখে ভুগতেছি, বা কখন আমি চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাবো এবং কোন ডাক্তারের কাছে? অনেকগুলো প্রশ্ন। আচ্ছা, আপনি প্রথমে আমাকে একটা কোশ্চেনের কথা, মানে একটু ডিসকাশনে বললেন যে আমাদের দেশে আসলে ঘুমের ওষুধটা ফার্মেসিতে গেল, নিয়ে নিল, এই ওষুধ না ওই ওষুধ। এই ক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড করা যায় যে দীর্ঘদিন একই ওষুধ খাচ্ছে, ঘুম আসছে না, বা মানে ঘুমটা তার স্যাটিসফাইড ঘুম না, আমি বলবো সে ঘুমিয়ে তৃপ্তি পাচ্ছে না, সে নিচ্ছে একটা ওষুধের জায়গায় 2টো ওষুধ নিচ্ছে, 2টো ওষুধের জায়গায় অনেক সময় ডোজ বাড়াচ্ছে, ডোজ ডিপেন্ডেন্সি এক জিনিস, টলারেন্স ডেভেলপ করতেছে, তারপরে ডোজ বাড়াচ্ছে, সে খাচ্ছে না, আমার তো আগে তো 0.5-এ কাজ করতো, এখন তো 1 মিলিগ্রাম, না এখন 1 মিলিগ্রামও কাজ করে না, আমি 2 মিলিগ্রাম পর্যন্ত নিয়ে নিচ্ছি। কিন্তু তার
সেই সমস্যাটা গোড়ায় রয়ে যাচ্ছে, সমস্যাটা কিন্তু কোনো চিকিৎসা হচ্ছে না, তার রোগটা কী সেটাও ধরা হয়নি, শুধুমাত্র ওষুধ দিয়ে সে মনে করছে যে, কিন্তু ঘুমের ওষুধের উপর শুধুমাত্র ঘুম মানে ঘুমের ওষুধ না, ঘুমের অনেক অসুখ বিসুখ আছে। যেমন আপনি বললেন মানে ইনসমনিয়া, মানে তার ঘুম আসছে না, বিছানায় গিয়েছে, মানে যখন একটা মানুষ বিছানায় যাওয়ার পরেও 40 মিনিট পার হয়ে যায়, এরকমভাবে যদি সপ্তাহে 3 দিন 3 মাস সের বেশি হয়, তখন আমরা বলছি ক্রনিক ইনসমনিয়া। আবার অ্যাকিউট ইনসমনিয়া হতে পারে, যেমন আমি ট্রমাটিক একটা স্ট্রেসের উপর দিয়ে গেলাম বা যে কোনো একটা ঝামেলা গেল, সেক্ষেত্রে কিন্তু স্ট্রেসের জন্য একটু ইনসমনিয়া হতে পারে, সেটা অ্যাকিউট ইনসমনিয়া। কিন্তু ক্রনিক ইনসমনিয়া অনেক পেশেন্ট ভুগে, যে 3 মাসে বেশি হয়ে গেছে, তার অনেকে ক্যান্সার পেশেন্ট থাকে, পেইনের জন্য ঘুমাতে পারে না, এগুলো অনেক বড় ইস্যুস আছে। মানে ওগুলো বাদেও আরও ইনসমনিয়ার অন্যান্য কারণ আছে, যেমন কিছু কিছু পেশেন্টের ঘুম নিয়ে একটা ফোবিয়া আছে, আমি তো ঘুমাতে গেলে এখন আমার ঘুম আসবে না, এইটা কিন্তু খুব কমন। এখন সে যায় সাইকিয়াট্রিক আছে, কিন্তু আলাদা অ্যাংজাইটি, আমার ঘুম হচ্ছে না, আমার ঘুম হবে না, আজকেও মনে হয় কিভাবে চলবে, তাহলে আমি কালকে কিভাবে চলবো, এইটা একটা ঘুম নিয়ে অ্যাংজাইটি। কিন্তু এই ঘুম নিয়ে অ্যাংজাইটি কেন তার ঘুমটা আসছে না, বা কেন তার এই ঘুমের সকালবেলা যে স্যাটিসফাইড হয়ে আমি ঘুম থেকে উঠবো, যে আমাকে ঘুম থেকে উঠার পরে আমি একটা ফিলিং রিফ্রেশ রিজুভেনেটিং করব, যে আমি আজকে দিনের জন্য আমি হ্যাপি, মানে একটা হ্যাপিলি মুড নিয়ে সে ঘুম থেকে উঠলেই আমি বলবো যে তার অ্যাডিকুয়েট স্লিপ হয়েছে। আচ্ছা আপনি এখানে একটা ইন্টারাপ্ট করি, আসলে আমরা একজন মানুষের জন্য একদিনে কতটুকু ঘুম যথেষ্ট? আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন এবং ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন সবাই বলছে যে কমপক্ষে একজন অ্যাডাল্টের জন্য 7 থেকে 9 ঘন্টা এনাফ। যেহেতু আমাদের বয়স যখন 60 বছরের বেশি হয়ে যায়, তখন আমাদের ঘুমের পরিমাণটা কমতে থাকে, কোয়ালিটিটাও একটু খারাপ হতে থাকে। সেক্ষেত্রে যেমন বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের ঘুমের আওয়ারটা বেশি, একটা নিউবর্ন বাচ্চা 17-18 ঘন্টা ঘুমাবে, তার আস্তে আস্তে বড় হতে হতে তার এই ঘুমের আওয়ারটা, যেমন প্রি স্কুলের বাচ্চারা তার 12-13 ঘন্টা ঘুমায়, এইটা তাদের বাচ্চাদের ঘুমের একটা প্যাটার্ন আছে। এবং তাদের ক্ষেত্রে রেম স্লিপটা আওয়ার মানে সময়টা বেশি, একটু দীর্ঘ সময় থাকে। মানে আমাদের ঘুমের তো বিভিন্ন পর্যায় আছে, কখনো আমরা নন রেম মানে ঘুমিয়ে পড়ার প্রথমেই আমরা নন রেম স্লিপে যাবো, মানে যেটা খুব গভীর না হালকা ঘুমটা আছে নন রেম স্লিপ। নন রেম স্লিপের মধ্যখানে গিয়ে আমরা আস্তে আস্তে নন রেম 1-এ যাবো, নন রেম 2-তে যাবো, নন রেম 3-তে যাবো। এটা আসলে বয়স ভেদে ভ্যারি করে। তার মানে ঘুমের আমরা জানতে পারলাম ঘুমের 2টি ফিজিওলজিক্যাল স্টেট আছে, একটা হচ্ছে নন রেম, একটা হচ্ছে রেম, মানে র্যাপিড আই মুভমেন্ট আর নন র্যাপিড আই মুভমেন্ট। আচ্ছা এই বিষয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা আপু বলেন তো, অনেকেই বলে যে আমি শর্ট স্লিপার, অনেকে বলে আমি খুব লং স্লিপার, কখন আমরা বলবো শর্ট স্লিপার এবং লং স্লিপার কখন বলবো? আসলে এক্ষেত্রে কিছু কথা আছে, যখন মানুষ সাধারণত দেখা যায় 6 ঘন্টা কম ঘুমায় বলে শর্ট স্লিপার, কিন্তু একেবারে যদি 5 ঘন্টা কম ঘুমায় তখন বলবো ইনঅ্যাডিকুয়েট স্লিপ। মানে শর্ট স্লিপার মানে অনেকে আছে 5 ঘন্টা ঘুমিয়ে অনেক ফ্রেশ ফিল করে এবং তাদের দৈনন্দিন কাজ করবে কোনো সমস্যা হয় না, স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার ব্লাড প্রেশার ঠিক আছে, তার ব্লাড সুগার ঠিক আছে, সব কিছুই তার মোটামুটি হেলদি, সে উনি একদম আর প্রয়োজনীয়তা ফিল করেন না, আর প্রয়োজনীয়তা ফিল করেন। আর অন্যজন একটু বেশি ঘুম লাগে, হ্যাঁ অনেকের একটু বেশি ঘুম লাগে, যেমন কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 9 ঘন্টা বেশি, আবার কিছু প্যাথোলজিক্যাল স্লিপও আছে যারা অনেক ঘুমায়। আচ্ছা এই যে একজন লং স্লিপার এবং শর্ট স্লিপার কেন হয়, এটা কারণ কি হতে পারে, কোনো কারণ আছে? এটা আসলে জেনেটিক একটা থাকে, ভ্যারিয়েশন থাকে, জেনেটিক ইনফ্লুয়েন্স থাকে, যে কেউ জেনেটিক্যালি শর্ট স্লিপার, কেউ লং স্লিপার, ফ্যামিলিয়ার একটা ডোমেইন থাকে। যেমন কেউ আছে যে দীর্ঘ সময় ঘুমায়, হ্যাঁ, কিন্তু তারপরও সে স্যাটিসফাইড না, সেটা কিন্তু প্যাথোলজিক্যাল। মানে এখানে কোয়ালিটি স্লিপটা খুব ইম্পর্টেন্ট, কোয়ালিটিটা মানে অনেক ঘুমাচ্ছে সেটা থেকে কতটুকু ঘুমাচ্ছে এবং কত ভালোভাবে ঘুমাচ্ছে, হ্যাঁ কতটা মানে সে উঠে কতটা ফ্রেশ ফিল করছে। যেমন অনেকে দেখা যায় 8-9 ঘন্টা ঘুমায় উঠেও আবার বলতেছে আই ফিল স্লিপি, মানে আমি আবার ঘুমাবো। একটা ইম্পর্টেন্ট কাজ, একটা মিটিং, একটা ক্লাসের পড়া, ইভিন ইফ ক্লাসের পড়াও সে ক্লাসে ঘুমিয়ে যাচ্ছে, তখন তার তো আমাদেরকে একটু এক্সক্লুড করতেই হবে যে তার কি সমস্যা থাকতে পারে ঘুমের। আচ্ছা যেমন আমি প্রথমে বলছিলাম যে ইনসোমনিয়া মানে হচ্ছে ঘুমের ঘাটতিজনিত যে সমস্যা, সেটি যে কথা বলি, ইনসোমনিয়া
বিশেষ কারণে হতে পারে, সেটা শারীরিক হোক মানসিক হোক, আবার সব কিছু ঠিক আছে তবুও কোনো কারণ ছাড়াও কিন্তু ইনসোমনিয়া ডিসঅর্ডার হতে পারে। যেমন ডিপ্রেশনে যেমন আগে আগে ঘুম থেকে উঠে যায়, এটা তো কারণে হলো ডিপ্রেশনের জন্য হচ্ছে, কিন্তু আবার ইনসোমনিয়া কোনো কারণ ছাড়া হতে পারে। অনেকে বলে আমার তো ঘুম না হওয়ার কোনো কারণ নাই, আমার ডিপ্রেশন নাই, আমার অ্যাংজাইটি নাই, আমি সব কিছু নিয়ম মেনে চলি, আমি স্লিপ হাইজিন মেনে চলি, আমার দৈনন্দিন সব কিছু যেগুলো মেনে চলে তো বলেন আপনারা সবই মেনে চলি, তবুও আমার কেন ঘুম হয় না? আচ্ছা, সেই ক্ষেত্রে তাদেরকে একটু ইভ্যালুয়েশন হওয়া দরকার যে আসলেই তার কি কোয়ালিটি স্লিপ হচ্ছে কিনা, তার কোয়ালিটিটা ঠিক আছে কিনা, তার অ্যাডিকুয়েট রেম স্লিপ নন রেম স্লিপে যাচ্ছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্ট যদি যাদের ঘুমের অসুখ বিসুখ থাকে, যেমন ঘুমের অসুখ থাকতে পারে, স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে, বা নার্কোলেপসি থাকতে পারে, বা রেস্টলেস লেগ সিনড্রোম, বিছানায় গিয়ে তাদের পা চাপাচ্ছে, তাদের এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমাদেরকে একটু ইভ্যালুয়েশন হওয়া দরকার আছে। যেমন কেন তার ইনসোমনিয়া হচ্ছে, আমাদেরকে ফাইন্ডে স্লিপ অ্যাপনিয়াও থাকতে পারে তার, তখন স্লিপ অ্যাপনিয়া থাকলে তো সে আসলে ঘুমিয়েও শান্তি পাবে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে এই পেশেন্টরা আবার অ্যাংজাইটিতে থাকে, স্লিপ অ্যাংজাইটিতে থাকে, যে আমি তো ঘুমালে বিছানায় গেলে ঘুম ভাঙলে আর ঘুম আসে না। এই জিনিসটা পেশেন্টটা খুব সাফার করে। তার মানে ইনসোমনিয়া ইটসেলফ একটা আলাদা অসুখ হতে পারে, মানসিক অসুখ। যখন আমরা বলি যে সপ্তাহে কমপক্ষে 3 দিন কারো যদি ঘুমের সমস্যা হয় এবং যদি 1 নাগাড় 3 মাস থাকে, তাহলে এটাকে বলা হয় ইনসোমনিয়া ডিসঅর্ডার। যেটা অন্য কোনো প্রাইমারি ইনসোমনিয়া হিসেবে থাকতে পারে, যে অন্য কোনো সমস্যা নেই, আমরা আগে ইভ্যালুয়েট করবো যে আসলে কোনো সমস্যা আছে কিনা, শারীরিক বা মানসিক, অন্য কোনো কেন ওনার ঘুমের সমস্যাটা হচ্ছে। সমস্ত কারণ আমরা ইভ্যালুয়েট করলাম, কোনো কারণ নেই, মানসিক শারীরিক বিষয় নেই, তবুও ঘুমের সমস্যা, সেটা 3 মাস ধরে যদি কারোর সমস্যা হয় এবং সপ্তাহে 3 দিন যদি ঘুমের সমস্যা, সেটা আমরা ইনসোমনিয়া ডিসঅর্ডার। এই যে ইনসোমনিয়া ডিসঅর্ডার একটা বিষয় বললাম, যেটা কোনো কারণ ছাড়াই হতে পারে। আর ইনসোমনিয়া কোনো কারণে তো হতে পারে, যেমন ডিপ্রেশন, আপনি বললেন ডিপ্রেশন থেকে হতে পারে। ডিপ্রেশন যেটা কোয়ালিটি স্লিপ একদম নষ্ট হয়ে যায়, সকালে খুব আর্লি মর্নিংয়ে ঘুম ভেঙে যায় এবং ঘুম আর আসতে চায় না। আবার অ্যাংজাইটি থেকে ঘুম বারবার ভেঙে যায় এবং খুব বাজে স্বপ্ন চলে আসে, নাইটমেয়ার বা নাইট ড্রিম চলে আসে, অনেক বাজে স্বপ্ন আসে, ভয়ঙ্কর স্বপ্ন আসে। এগুলো আমরা পরে কথা বলবো। তার মানে আমরা যদি ঘুমের কারণ খুঁজে বের করি, যদি মানসিক বা শারীরিক বিভিন্ন শারীরিক দীর্ঘমেয়াদী অসুখ, সেখান থেকে তো ঘুমের সমস্যা হতে পারে। তারপরে যে কারণ আমরা খুঁজে বের করে সেটার চিকিৎসা দিলেই আমরা ইনসোমনিয়া কারেকশন হয়ে যাবে। ইনসোমনিয়া কারেকশনের জন্য যেমন আমরা বলি, যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেমন বিশেষ করে মেইনলি যে জিনিসটা বলবো যে আপনাকে দিনের বেলা ন্যাপগুলা বিকেল 3টার পরে ন্যাপ নিবে না, স্মোকিং, অ্যালকোহল, এগুলো হচ্ছে গিয়ে একদম টোটালি বন্ধ। হ্যাঁ, যেমন অনেকে দেখা যাচ্ছে ঘুমানোর আগে স্মোক করে। আপনি বলতেন স্লিপ হাইজিনটা খুব ইম্পর্টেন্ট এখানে। দর্শকের উদ্দেশ্যে যদি আপনি বলতেন স্লিপ হাইজিন মানে ঘুমানোর আগে, স্লিপ হাইজিন হচ্ছে ঘুমানোর আগে প্রস্তুতিমূলক কিছু কর্মকাণ্ড। এখন আপনাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সারাদিন ভেঙে ঘুমানো যাবে না। যেমন অনেকে আবার নাস্তার পরে একটু ঘুমায়, লাঞ্চের পরে ঘুমায়, সে তো অলরেডি ঘুমটাকে তো মানে করে ফেলছে, মানে অ্যাডিকুয়েট স্লিপের জন্য নিজেকে প্রিপেয়ার করছে না। ঘুমের একটা রুটিন থাকতে হবে, এই সময় ঘুমাবো, এই সময় ঘুম থেকে উঠবো, একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যাব, একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠবো, এবং ঘুম থেকে ওঠার পরে আবার পরবর্তীতে আবার ন্যাপে যাব না, মানে কি দেখা যাচ্ছে যে আমি ভেঙে ঘুমানোটা যাব না। তারপরে হচ্ছে বিকাল থেকেই আমার একটা প্রস্তুতি থাকবে যে আমি, এবং দিনের বেলা আমার চেষ্টা করবো না ঘুমানোর। এবং আরেকটা জিনিস হচ্ছে এক্সারসাইজটা ডে লাইটে করতে বলবো, ডে লাইটে, একদম বিকেলের পরে আর এক্সারসাইজ করবে না। সেক্ষেত্রে ওই যে ব্রেইনটা একটু অ্যারোজড হয়ে থাকে, এক্সারসাইজটা ঘুমানোর আগে এক্সারসাইজ করলে ব্রেইন অ্যারোজালটা মানে আস্তে এবং আমরা আরও পেশেন্টদেরকে আরও কিছু নিয়মাবলী বলি যে আপনাকে বিশেষ করে ট্যাব, মোবাইল এগুলো ঘুমানোর মিনিমাম 1.5 ঘন্টা আগে অফ করে, মানে রাতে চেষ্টা করুন 9টা-10টার পরে না ইউজ করা। না, যদি আপনার টার্গেট থাকে, আপনি রাত্রেবেলা টার্গেট থাকে আপনি 11টায় বিছানায় যাবেন, দেন আপনি 9:30টার ভিতরে সব অফ করে দিবেন। আচ্ছা, 1.5 ঘন্টা আগে আমরা মানে স্ক্রিন অফ করব। হ্যাঁ, স্ক্রিন টাইম অফ, টিভি দেখে ঘুমানো এইটাও করা যাবে না। সেই মানে আর সন্ধ্যা হলেই একদম ব্রাইট লাইটে না থেকে আমরা বলবো ডিম লাইটে থাকার জন্য, একটু আলো কমিয়ে দিয়ে নিজেকে একটু প্রিপেয়ার করা। কারণ আমরা তো আসলে মেইনলি ডে টাইম ক্রিয়েচার, মানে আমরা মানুষরা দিনের বেলা কাজের জন্য উপযুক্ত, আমাদেরকে রাত্রেবেলা আমাদেরকে ঘুমাতে হবে, সেই প্রিপারেশনটা আমাদেরকে আস্তে আস্তে নিতে হবে। এবং আমরাও কিছু পেশেন্টদেরকে বলি যে গাটা কুসুম গরম পানি দিয়ে বা নরমাল পানি দিয়ে ঘুমানোর আগে মুছে নেওয়া, বা মানে একটু করে ওয়াইপ করে নেওয়া, বা অনেকে শাওয়ার ফ্রেশ থাকা এবং নাইট ড্রেস পরা, নিজের বিছানাটা নিজে গোছানো। আরেকটা বিষয় বলে যে অনেকেই থাকে যে সারাদিন বিছানায় থাকেন
হ্যাঁ, শুয়ে থেকে টিভি দেখা, শুয়ে থেকে বই পড়া, শুয়ে থেকে গল্প করা, স্বপ্ন দেখা, জেগে জেগে স্বপ্ন দেখা, এমনি যত রকম ফ্যান্টাসি সব শুয়ে থেকে হয়। মানে সমস্ত আনন্দ, মানে দুঃখ, সময় কাটানোর প্লেস হচ্ছে না বেড। এটা তো করা যাবে না, এটা করলে তো আবার সমস্যা। এটা করলে সমস্যা। বেড হচ্ছে গিয়ে মেইনলি হচ্ছে গিয়ে আমরা বলবো দুইটা পারপাসে, একটা হচ্ছে গিয়ে স্লিপ অ্যান্ড সেক্স, দুইটা পারপাসে। তো মেইনলি বেডের মধ্যখানে বসে অনেকে হিসাব নিকাশ করে, এগুলো করা যাবে। অনেকে খাওয়া দাওয়া করে, এগুলো করা যাবে। বই পড়তে পারে। ইনসমনিয়া হলে আমরা বলি যে একটা লাইট কমায়, একটু অল্প বই পড়েন, ঘুম ধরছে না, একটু নিজেকে একটু ইয়ে করেন। বই পড়লে আলটিমেটলি কিন্তু মানে, কিন্তু আজকাল তো কেউ আর বই পড়তে চায় না, সবাই সব জ্ঞান চলে আসে ফেসবুক আর ইউটিউব থেকে। হ্যাঁ, ইউটিউবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটু বইয়ের দিকে মানে। আর রাতের খাবারের ব্যাপারে কি, ঘুমের জন্য আমি বলবো হচ্ছে গিয়ে যারা একটু বিশেষ করে ইনসমনিয়াতে ভুগে, মেইনলি তাদেরকে একটু আর্লি ডিনার করে ফেলতে হবে। আর ঘুমের মধ্যেখানে ঘুমানোর আগে একটু স্পাইসি ফুড, ভারী খাবার, জাঙ্ক ফুড, অনেক বেশি খাবার খেয়ে ঘুমাতে যাবে না। একটু মানে লাইট খাবার খেয়ে, একটু যেগুলোতে ঝাল মশলা কম, এই জাতীয় খাবার, লাইট খাবার খেয়ে উনি ঘুমাতে যাবে। মানে এই জিনিসগুলো ফলো করলে। চা কফি কিভাবে? চা কফি তো বিকাল 3টার পরে চা কফি খাওয়া না খাওয়াই ভালো। বিশেষ করে কফিটা বেশি করা হয়। স্মোকিং অ্যালকোহল, এই চা কফি, স্মোকিং অ্যালকোহল, এগুলো কিন্তু অফ করতে হবে। এবং সকাল কটার মধ্যে ঘুম থেকে ওঠা উচিত আসলে আমাদের, যদি স্লিপ হাইজিন মেনটেন করতে চাই? কটায় ঘুমাতে যাওয়া উচিত এবং কটায় ওঠা উচিত? আপনি যদি 10টায় যান, আপনাকে 6টায় উঠে 7 ঘন্টা আপনাকে কাভার করতে হবে। মানে আপনি যদি জাস্ট হচ্ছে 11টায় যান, আপনি ওইরকমভাবে জাস্ট আপনি 7 ঘন্টা, 7 থেকে 9 ঘন্টা হচ্ছে কি অ্যাডিকুয়েট একটা ইয়াং অ্যাডাল্টের জন্য। এখন বয়স্ক মানুষের তো একটু কমে যাবে কারো ক্ষেত্রে, কিন্তু মেইনলি যে জিনিসটা যদি আমরা 5 ঘন্টা কম ঘুমাই, তখন তো আমাদের বডি আসলে অনেক অ্যালার্মিং সাইন দেয়। 5 ঘন্টা কম ঘুমালেই তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ডায়াবেটিসের ঝুঁকিটা 2.5 গুণ বেড়ে যায়। ভয়ঙ্কর একটা বিষয়। এবং ব্লাড প্রেশার বেড়ে যাবে। এবং আলটিমেটলি যখন ব্লাড প্রেশারটা বাড়ে, অনেকেরই দেখা যায় মানে পর্যাপ্ত না ঘুমানোর জন্য তার ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে অনেকগুলো ওষুধ অ্যাড করা লাগছে। কখন রেজিস্ট্যান্ট হাইপারটেনশন ডেভেলপ করতেছে, 3-4টা প্রেশারের ওষুধ খাচ্ছে তাকে কন্ট্রোল করতে, অথচ তার ঘুম পর্যাপ্ত হচ্ছে না। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে ব্লাড প্রেশার, ঘুমের ওষুধ বাড়তেই, ঘুমের ওষুধ, প্রেশারের ওষুধ, আবার এদিকে মানে ইনসুলিন অ্যাড করতে হচ্ছে, ওরাল হাইপোগ্লাইসেমিকের সাথে ইনসুলিনও অ্যাড করতে হচ্ছে। তার মানে আমরা যেহেতু ঘুমের সাথে আমাদের মেটাবলিক অনেক ডিসঅর্ডারের সাথে সম্পর্কিত, বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, মানে ওয়েট ডেথের অনেক সম্পর্ক। এবং ঘুম ঠিক না হলে তো আমাদের ওজন বাড়বেই, কারণ প্রচুর হচ্ছে গিয়ে কর্টিসল, স্ট্রেস, মানে আমাদের ঘুম না হলে প্রচুর স্ট্রেস হয়, এবং স্ট্রেসের জন্য আমাদের স্ট্রেস হরমোন লেভেল সবসময় কর্টিসল হাই থাকে। আর কর্টিসল হাই থাকলেই তো আলটিমেটলি ডিপ্রেশন হবে, অ্যাংজাইটিতে সমস্যা হবে, মেজাজ খিটখিটে হবে, রাগ হবে, ডায়াবেটিস হবে, সেক্সুয়াল হেলথেরও প্রবলেম হবে, সবকিছু মিলে সেক্সুয়াল হেলথে প্রচুর প্রবলেম হয়। বিশেষ করে যারা স্লিপ ডিসঅর্ডারে ভোগে, প্রায় একটা কমন কমপ্লেইন নিয়ে আসে যে তার আনহ্যাপি, তো ফ্রেশ লাগবে না, কোনো কিছু তো ভালো লাগবে না, মানে মেজাজ খিটখিটে একটা ভাব, একবারে তাদের মানে মেজাজটা থাকে খিটখিটে, তাদের মাথা ব্যথার আসলে অনেকগুলো কারণ আছে, ঘুম থেকে সম্পর্কিত অনেকগুলো কারণ আছে, অনেকগুলো ডিজিজের সাথে এটা লিঙ্ক থাকে। সো ঘুম যদি না হয়, যদি পর্যাপ্ত ঘুম না হয়, তখন আলটিমেটলি লাইফটা কোয়ালিটি লাইফ হয় না, কগনিশনে চেঞ্জ হবে, মেমোরি, তারপর ইমোশনাল ব্যালেন্স করাটা। আমরা যেমন যার ঘুমটা হয় তার কিন্তু এখন আমরা একটু ইয়েতে যাই, একটু ডিপে যাই, আমাদের যেমন ব্রেইনটা প্রসেস করতে পারে। যাদের ঘুম কম হয় তারা কিন্তু ইমোশনটাকে প্রসেস করতে পারে না, অল্পতেই রেগে যায়, অল্পতেই ইমোশনটাকে প্রসেস করতে পারছে না তাদের বিশেষ করে ব্রেইনের যে সেন্টারগুলোতে রেসপন্স হওয়ার কথা সেখানে ফায়ারিং বা ওভারশুটিং হয়। যেমন আমাদের অ্যামিগডালা, প্রিফ্রন্টাল কর্টেক্সে এই জায়গাগুলোতে কিন্তু ওভারশুটিং হয়, তখন ইমোশন প্রসেস হয় না। এই ব্যাপারগুলো আছে। এবং যাদের ঘুমের পর্যাপ্ত ঘুম হয় না তাদেরকে
ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্লি ডায়াবেটিস, আর্লি হাইপারটেনশন, ইভেন ইফ ইয়াং বয়সী, আমাদের এখন সবচেয়ে বেশি অ্যালার্মিং হচ্ছে ইয়াং জেনারেশনের অল্প বয়সী হার্ট অ্যাটাক করা, স্ট্রোক করা, এটা খুব কমন, অনেক বেড়ে গেছে। 30-35-এই তাদের দেখা যাচ্ছে এমআই হয়ে গেছে, তাদের স্ট্রোক হয়ে গেছে। তাদের তো কোয়ালিটি অফ লাইফটাকে এনজয় করতে পারলো না। লাইফটাকে এনজয়মেন্ট করতে হলে আপনাকে অবশ্যই একটা আরামদায়ক ঘুমের উপর, শিডিউলের উপর শিফট করতে হবে। শিডিউল যদি আপনি মেনটেন করেন তাহলে ইনশাল্লাহ আশা করি যে আপনার লাইফটা সুন্দর হবে। তার মানে আমাদের জীবনের ঝুঁকি বেড়ে যায়। ঘুমের সমস্যা শুধু অশান্তি না, জীবনের ঝুঁকি বাড়ে, মৃত্যু ঝুঁকি বাড়ে, মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। আচ্ছা, এখানে আমরা অনেক আরও কথা বলবো। স্লিপ টকিং মানে রাতে কথা বলা, রাতের বেলা হাঁটাহাঁটি করা, খুব ভয়ঙ্কর সব এই বিষয়ে কথা। তার আগে আমি একটু জানতে চাচ্ছি, জাস্ট 1-2 মিনিটের মধ্যে আপনি বলেন। প্রথমে যেটা বলছিলাম, ঘুমের দুইটা ফিজিওলজিক্যাল স্টেট, একটা হচ্ছে রেম আর হচ্ছে নন রেম। এটা যদি সংক্ষেপে বলে, এটা বুঝতে হবে। এই কারণে পরবর্তী বিষয়গুলো বোঝার জন্য আমার এইটা একটু জানা দরকার। এইটা একটু দর্শকের উদ্দেশ্যে সহজ করে বলেন। জি, আসলে আমরা যখন বিছানায় যাই, ঘুমটা আমরা যখন ঘুমানো শুরু করি তখন কিন্তু আমরা নন রেম স্টেজে যাই। নন রেম স্টেজে যাব, কিছু সময় নন রেম 1, 2, 3 আস্তে আস্তে অনেকগুলো স্টেজ আছে। তারপর আমরা আস্তে আস্তে করে করে আমাদের প্রতি রাতেই কমপক্ষে আমাদেরকে রেম স্লিপে যেতে হবে। নন রেম থেকে কমপ্লিট করে আমরা রেম স্লিপে যাব। রেম স্লিপে কিছু সময় আমরা থাকি, কিছু সময় থাকার পরে আবার কিছু, প্রতি রাত্রে আমাদেরকে 4 থেকে 5টা রেম স্লিপের স্টেজ লাগবে। আমাদের মানে ওই সময় চোখের খুব র‍্যাপিড আই মুভমেন্ট, আমরা বলি না অনেক জেগে জেগে ঘুমায়, অনেকে চোখটা একটু খোলা, চোখটা আইটা অনেক ফ্লিক করে, আইটা মানে র‍্যাপিড আই মুভমেন্ট। আমাদের স্বপ্নগুলো তো এই সময় বেশি আসে, এই সময়টাতে বেশি আসে। এই সময়টা আমাদের মেমোরি প্রসেস করে, আমাদের কনসলিডেশন হয়। এই সময়টা আমাদের বডিতে ইমিউনিটিটা অনেক স্ট্রং। আমাদের ইমিউনিটি স্ট্রং করার জন্য আমাদের রেম স্লিপে অবশ্যই যেতে হবে। সকালের দিকে কোন রাত যত গভীর হয় আমাদের রেম স্লিপের পরিমাণ এবং নাম্বারও বাড়তে থাকে। এটা নর্মাল ফিজিওলজিক্যাল, মানে একটা সময়ের পরে নন রেম থাকলো, তারপরে আবার রেম আসবে, এভাবে অল্টারনেট ভাবে আসতে থাকে। এবং রেম স্লিপটা শেষ রাতের দিকে বেশি দেখবে। এই জন্য বলে শেষ রাতের স্বপ্ন সত্যি হয়। আসলে এটা তো অনেক মানে আমাদের কুসংস্কার বলেন না, মিথ বলেন, যেটাই বলেন যে আসলে স্বপ্ন তো আমরা শেষ রাতে দেখি বেশি, এবং ঘুমটা হালকা থাকে আমাদের, মানে ওই সময়টা অনেক গভীর ঘুম থাকে আমাদের। আসলে রেম স্লিপে আমাদের মাসেল প্যারালাইসিস থাকে, মানে আমাদের বডিটা তো মুভ করতে পারি না। মেইনলি আমাদের রেসপিরেশনটা তখন হয় এবং আমাদের র্যাপিড আই মুভমেন্টটা হয় তখন আমাদের বডিটা একটা অন্য স্টেজে যায়। এবং আমাদের শেষ রাতের ঘুমটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে রেম স্লিপটা আমাদের জন্য জরুরি, আমি বলবো জরুরি। মানে আমাদের দুটো স্টেজ, একটা হচ্ছে নন রেম, রেম। এটার পার্থক্য আছে, এক স্টেজে একটা কাজ করে আমাদের শরীরের প্রতি। কোনোটা ব্রেন রিফ্রেশ করে, মেমোরি রিফ্রেশ করে, আমাদের শরীরে যেগুলো সারাদিনে ক্লান্তি, অবসাদ, ফ্যাটিক যে সেলগুলো আমাদের ড্যামেজ, সেগুলোকে একদম ওয়াশ আউট করে, মানে একদম পুরো ফ্রেশ করে। আমাদের কম্পিউটারে যখন রিফ্রেশ বাটন চাপি, রিফ্রেশ বাটন আমাদের ঘুমটা হচ্ছে আমাদের রিফ্রেশ বাটন, মানে আমাকে নেক্সট ডের জন্য অ্যাক্টিভ করে, একদম রেডি করে। এবং আমি কাজ করব নেক্সট ডেতে উঠে, যে সেক্টরে কাজ করুক, সে যদি ফিলিং ফ্রেশ, মানে ঘুম থেকে উঠেই আমাকে একটা ফ্রেশনেস কাজ করবে, তখন তার অ্যাডিকুয়েট স্লিপ। অনেকে দেখা যাচ্ছে যে জোর করে না, এটা হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল, যে ঘুমটাকে অ্যাডিকুয়েট এবং ফ্রেশ হতে হবে। তার মানে যেটা বুঝতে পারলাম, আমার কাছে জানতে পারলাম, ঘুমের সমস্যার আগে কারণ খুঁজে বের করতে হবে, সে অনুযায়ী চিকিৎসা। সে যদি ডিপ্রেশন, অ্যাংজাইটি, তার চিকিৎসা, অথবা শারীরিক কোনো বিষয় থাকে সেটার সমস্যা, যদি ওনার স্লিপ সেন্টার সেটা, বা যদি অন্য কোনো কারণে ঘুমের সমস্যা, সেটার চিকিৎসা দিতে হবে। পাশাপাশি কিছু অল্প সময়ের জন্য আমরা কিছু মেডিসিন দিতে পারি যদি বিশেষ প্রয়োজন হয় তখন। এর পাশাপাশি যে আমাদের কিছু সাইকোলজিক্যাল ইন্টারভেনশন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি প্রথমে যেটা বললেন, সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুবই ইফেক্টিভ ঘুমের জন্য। রিল্যাক্সেশন থেরাপি, সেটা শ্বাসের মাধ্যমে রিল্যাক্সেশন হয়, বা ব্যায়ামের মাধ্যমে রিল্যাক্সেশন হয়, অথবা মেডিটেশন, মাইন্ডফুলনেস, ইয়োগা, এগুলো ঘুমের জন্য খুবই কাজে দেয়, তাই না? এগুলো খুবই আমাদের ইম্পর্টেন্ট, এবং এগুলো আসলে কোনো সাইড ইফেক্ট ছাড়াই ঘুমের দীর্ঘমেয়াদী সমাধান, এক কথায়, তাই না? মোটামুটি যাদের ডিজিজ নাই তাদের জন্য সমাধান করা লাগবে। ডিজিজ হলে সেক্ষেত্রে আমাদেরকে চিকিৎসার ভেতর যেতে হবে। তারপর আমরা আরেকটা বলে যে ঘুমের মাঝে কথা বলা, এটা তো ধরেন খুব অনেকের জন্য মানে কি অস্বস্তিকর বলতে পারেন, এবং পাশের মানুষের জন্য বিরক্তিকর। হ্যাঁ, যে এই যে ঘুমের মাঝে মানুষ কেন কথা বলে, এটা কেন হয়, চিকিৎসা কি? আসলে মেইনলি ঘুমের মধ্যখানে অনেকেই কথা বলে।
এখন ঘুমের মধ্যখানে যখন কথা বলে সেক্ষেত্রে ঘুমের কোন স্তরে কথা বলছে এটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, মানে একটা ঘুমের পরীক্ষার মাধ্যমে কোন স্তরে গিয়ে সে কথাটা বলে। অনেকে দেখা যাচ্ছে স্বপ্ন দেখে রেম স্লিপে তখন একটু কথা বলে, আবার অনেকে দেখা যাচ্ছে যে ঘুমের মাঝে কথা বলছে, বিশেষ করে টিনেজ বাচ্চারা, তাদের মানে বডি খুব এক্সাইটেড থাকে, টিনেজ বা একটু চাইল্ডের অনেক সময় সারাদিনে যা খেলাধুলা করে ওই কথাগুলো দিনের বেলার কথাগুলোই রিপিট করে। আবার অনেকের দেখা যাচ্ছে যে স্লিপের ডিসঅর্ডার থাকে, স্লিপ অ্যাপনিয়া থাকে, তখনও কিন্তু এরকমভাবে সে স্লিপ টকিং, স্লিপ টেরর মানে হাত পা ছোড়াছুড়ি করা, হ্যাঁ, সে তার পার্টনারকে মেরে বসছে ঘুমের মধ্যখানে, সে পেশেন্ট নিজে জানে না সে তার পার্টনারকে হিট করে বসছে এবং সেটা প্রায় করে। আমার এক পেশেন্ট ছিলেন, উনি বয়স্ক মানুষ, প্রায় 60+, তো উনি ঘুমের মাঝেই যে এটা হাত ছোড়াছুড়ি করা, ইভেন ওনার যে ওয়াইফ ওনাকে বেশ কয়েকবার মানে এত মারছেন রাতের বেলায় যে চর থাপ্পড় দিয়ে শুরু করে একদম চরম আঘাত করছে, এবং উনি কিছুই বলতে পারে না। আলটিমেটলি ওনাকে কী করছে, ওনাকে একটা ঘরে আলাদা করে রেখে দিই, কারণ ওনার পাশে কেউ ঘুমাতে পারে না। আসলে ঘুমের সমস্যা হলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পেশেন্টদেরকে আইসোলেটেড করে দেয়। এটা আমাদের সমাজে একটা মানে খুব কমন একটা বিষয়। এই লোক জোরে নাক ডাকে, এর পাশে ঘুমানো যাবে না, না মানে উনি একটা সোশ্যাল হ্যারাসমেন্টের মধ্যে পড়ে। এটা কিন্তু যেমন উনি জোরে নাক ডাকাটা হ্যারাসমেন্ট, আর এটা হচ্ছে মানে ঘুমের মধ্যে জোরে জোরে কথা বলে, আমার ডিস্টার্ব হয়, এটা একটা আরেকটা হ্যারাসমেন্ট। তাকে আলাদা বিছানা করে দাও, সে ধাক্কাধাক্কি করে, মারামারি করে, আলাদা। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে পেশেন্টের ইভালুয়েশনটা হওয়া দরকার, যে আসলেই তার কোনো সমস্যা আছে কি না, এক্সক্লুড করতে হবে যে এখানে। হ্যাঁ, এটা আরেকটা ইন্টারভিউ। তার মানে ঘুমের মাঝে যে কথা বলা, এটা কোনো সময় ফিজিওলজিক্যাল কারণে হতে পারে, কোনো কারণ নাই, কোনো অসুখ নেই, নর্মালি হতে পারে, এটা কোনো চিকিৎসা দরকার নেই। টিনেজ বয়স কম যাদের, তাদের জন্য। আর বেশি বয়সে যদি ঘুমের মাঝে কথা বলা শুরু করে তখন তার ইভ্যালুয়েশন দরকার। আচ্ছা, এবং সেই অনুযায়ী খুঁজে বের করতে হবে যে কেন হচ্ছে, ওনার কি ঘুমের কোন জায়গায় সমস্যা, মানে গলার মাঝে সমস্যা, স্নোরিংয়ের সমস্যা, না অন্য স্লিপ সেন্টারের সমস্যা, সেগুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, আরেকটা বলেন যে আপনি যেটা বলছিলেন যে আসলে স্লিপ টেরর, হ্যাঁ, এবং নাইটমেয়ার, এই দুটো বিষয়ে আমাকে একটু বলেন। আসলে স্লিপ টেরর হচ্ছে গিয়ে ঘুমের মধ্যখানে স্লিপ টেরর আসলে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো কথা আছে, যেমন মানে ঘুমের ব্যাপারে তার একটা আতঙ্ক। আর নাইটমেয়ার হচ্ছে কি, সে ঘুমালে দুঃস্বপ্ন দেখে, প্রায় সে দুঃস্বপ্ন দেখে, নাইটমেয়ার, সে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে জেগে ওঠে, এবং এই ভয়ঙ্কর স্বপ্ন দেখতে গিয়ে অনেকে দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হয়, ভয় পেয়ে প্যানিক হয়ে যায়, তারপর মানে স্ট্রোক করে, হ্যাঁ, এইগুলো প্যানিক হয়ে যায়। কিন্তু এই যে তার দুঃস্বপ্নের কারণটা কি, এটার সাথে একটা কিন্তু আমাদের ঘুমের মাঝে রক্তে অক্সিজেন ফল করা, ডিস্যাচুরেশন ইভেন্টের কিন্তু একটা অনেক বড় ভূমিকা আছে। এবং ডিস্যাচুরেশন যখন হয় তখন কিন্তু এরকমভাবে দুঃস্বপ্ন আসতে পারে। হ্যাঁ, যখন অনেকে পেশেন্টেরই দেখা যায় যে প্রচুর দুঃস্বপ্ন দেখে, প্রায় এসে কমপ্লেন করে, আমি তো ডক্টর অনেক দুঃস্বপ্ন দেখছি, আমরা বলবো যে আপনাকে আমরা একটু ইভালুয়েশন করতে চাই। তখন ইভালুয়েশন করে দেখা যায় যে না, তার আসলে ঘুমের সমস্যা রয়ে গেছে, ঘুমের সমস্যা থাকে। অনেকে ঘুমের সমস্যা যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুমাতে যেতে চান না, হ্যাঁ, ঘুমাতে চান, আবার কি দেখি, আর ঘুম ভেঙে গেলে তার ঘুম আসবে না, এইটাও একটা প্রবলেম, যে আমার ঘুম ভেঙে গেলে তার ঘুম আসবে না। এই যে বারবার রাত্রেবেলা ঘুম ভাঙাটা, এটাও কিন্তু একটা বড় একটা ইস্যু। এবং অ্যাংজাইটি অনেক সময় ঘুমের বাজে স্বপ্ন নিয়ে আসে, যাদের অ্যাংজাইটি বেশি, যাদের বিশেষ করে জেনারেলাইজড অ্যাংজাইটি বা কোনো অ্যাংজাইটি আছে, বা বিশেষ কোনো মানসিক ট্রমার মধ্যে দিয়ে স্ট্রেসফুল কন্ডিশনে যাচ্ছেন, তার দিনের বেলায় আমাদের যে বিষয়গুলো থাকে, আমরা চিন্তা করি, ভাবি, যে বিষয়গুলো আমাদের মনের সাবকনসিয়াস মাইন্ডে চলে, সেগুলো তো অনেক সময় আমরা স্বপ্ন হিসেবে দেখি, এবং সেটা অনেক সময় ভয়ঙ্কর আসে। হ্যাঁ, যেমন একজন সফল মানুষ সচরাচর ব্যর্থতার স্বপ্ন কম দেখবে, আর যে মানুষ সবসময় নিজেকে ব্যর্থ হওয়ার ভয় পায়, সব কিছুতে টেনশন করে, সব কিছুতে ভয় পান, উনি দেখবেন ওনাকে কেউ তাড়া করছে, উনি কোথাও পড়ে যাচ্ছে, পরীক্ষায় সব কিছুই পারতেছে না, সবাই পরীক্ষায় পারে কিন্তু আমি পারি না, মানে ভিতরে যাদের অ্যাংজাইটি থাকে, যে বিষয়গুলো নিজের সাবকনসিয়াস মাইন্ডে ধারণ করে, সেগুলো যেহেতু অনেক সময় রাতে স্বপ্ন হিসেবে আসে। কিন্তু সেটার মাত্রা যদি খুব বেশি হয় এবং সেটা যদি আমাদের দৈনন্দিন কাজ বা প্রভাব ফেলে, তাহলে অবশ্যই সেটার জন্য আমরা যেমন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আচ্ছা, আপনি এবার বলেন যে নাক ডাকা বা স্নোরিং, এটা কেন হয়, এবং এটার জন্য আসলে তো খুব কমন সমস্যা। আমাদের নিজের তো কষ্ট হয়, নিজের ঘুমটা ক্লিয়ার হয় না, সারাদিন ঝিমঝিম করে শরীর,
আশেপাশে যারা আমাদের মানে যাদের বেড পার্টনার থাকে তাদের জন্য কিন্তু খুব কষ্টের একটা কারণ। তাদের ওনার দোষ নাই, উনি ইচ্ছা করে নাক ডাকাচ্ছেন না, কিন্তু ওনার জন্য ওনার ঘুম হচ্ছে না। তো এই যে স্নোরিং বা নাক ডাকা যেটা খুব কমন সমস্যা, এটা কেন হয় এবং এখান থেকে উত্তরণের উপায়টা কি? আসলে স্নোরিংটা হচ্ছে গিয়ে আমরা বলবো হচ্ছে ফিজিওলজিক্যালি এক্ষেত্রে একটু ব্লকেজের জন্য। আপার এয়ারওয়ে আমাদের ল্যারিংসে যদি ব্লকেজ হয় তখন ঘুমের মধ্যখানে স্নোরিংটা আসে। স্নোরিং আসলে যে আমাদেরকে একটা আসলে মেইনলি যেটা ইভ্যালুয়েশন করা দরকার সেটা হচ্ছে কি স্নোরিংয়ের কারণটা কি কারণে স্নোরিংটা হচ্ছে। তার কি অনেকে নাক ডাকে সমান তালে সারা রাত নাক ডাকে, অনেকে আবার নাক ডাকতে ডাকতে একটু থেমে যায়, আবার নাক ডাকে। নাক ডাকতে ডাকতে থেমে যায় মানে তার এয়ারওয়েতে ঠিকমতো বাতাসটা পাস হচ্ছে না। আপনি বলতে যাচ্ছেন পার্শিয়াল এয়ারওয়ে অবস্ট্রাকশন। আর যখন ওই যে নাক ডাকতে ডাকতে থেমে যায় তখন হচ্ছে কমপ্লিট এয়ারওয়ে অবস্ট্রাকশন। নাক ডাকাটা হচ্ছে আমাদের যে শ্বাসনালী আছে সেটা মানে অর্ধেক বা প্রবেশ পথে বাধা পায় তখন নাক পুরোপুরি বাতাস যাওয়া বন্ধ হয় না, কিন্তু কিছু বাতাস যেতে পারতেছে না, ইয়ার যেতে পারতেছে না, তখন সেটা হচ্ছে স্নোরিং বা নাক ডাকা। আর যদি কমপ্লিট ক্লোজ হয়ে যায় তাহলে সেটা অনেক সময় নাক ডাকতে ডাকতে মাঝখানে দেখা যাচ্ছে কোনো শব্দ নাই, তখন মানে একদম দম কি নাই, আবার দেখা যাচ্ছে লম্বা করে একটা শ্বাস আবার দিচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে গিয়ে স্লিপ অ্যাপনিয়া। যেমন এক্ষেত্রে যারা বেড পার্টনার তারা এসে আমার কাছে বলে যে পার্টনার অনেক জোরে জোরে নাক ডাকতে ডাকতে হঠাৎ এই ডাকছে ডাকতে হঠাৎ অফ হয়ে যায়, মনে হচ্ছে যেন কোনো শব্দ নাই। তারপরে সে আবার পার্টনার আবার ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে উঠায় যে মানে কি তখন হচ্ছে কি যখন আমাদের এই ঘটনাগুলো ঘটে তখন আমাদের ব্রেইনে অ্যারোজাল সেন্টারগুলোতে সিগন্যাল দেয়। এই জিনিসটার জন্যই আমরা আসলে একটু প্যাথোফিজিওলজির দিকে যাব। যখন আমাদের এই যে স্নোরিংটা হচ্ছে গিয়ে মানে আপার এয়ারওয়েতে এই যে প্রবেশ পথে যে বাধাটা পেল, আমাদের বাতাস পর্যাপ্ত ঢুকতে পারছে না, এই স্নোরিং এর সাথে লিঙ্ক থাকে হাইপোঅ্যাপনিয়ার, মানে শ্বাস বাতাসটা কম যাচ্ছে। অ্যাপনিয়া মানে পুরোপুরি বন্ধ, হাইপোঅ্যাপনিয়া মানে অল্প আছে কিন্তু আমার অক্সিজেনটা কমে যাচ্ছে বডিতে। কারণ আমাদের ঘুমের মধ্যখানে তো আমরা তো স্বাভাবিক কাজকর্ম করি, আমাদের ঘুমের মধ্যে তো কিন্তু শ্বাস বন্ধ হচ্ছে না, জাস্ট আমরা ঘুমিয়ে আছি কিন্তু আমাদের সব কাজ বন্ধ, কিন্তু আমাদের রেসপিরেটরি সেন্টার কিন্তু বন্ধ না, আমাদের হার্ট কিন্তু চলছে, আমাদের শ্বাস কিন্তু চলছে। তখন যখন আমাদের শ্বাসটা বন্ধ হয়ে যায় তখন আমাদের অক্সিজেনটা বডিতে ঢুকছে না, অক্সিজেনটা না ঢুকার কারণে বডিতে অক্সিজেন ফল করতেছে, তখন বডি রেসপন্স করছে, বডি সিগন্যাল দিচ্ছে যে তুমি জেগে ওঠো জোরে। তখন আবার পেশেন্ট একটু নিজেই খাবি খেয়ে আবার উঠে আবার শ্বাস নেয়। অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্ট ঘুমের মধ্যেই কাজগুলো করে, তো পেশেন্ট অ্যাওয়ার থাকে না, যে পেশেন্ট বুঝতেই পারে না যে সে এখান থেকে তো অনেক ঝুঁকি আছে শরীরের। এটা আসলে অনেক বড় একটা ঝুঁকির বিষয়। স্লিপ অ্যাপনিয়া থাকলে তখন অবশ্যই এক্সক্লুড করতে হবে এবং এর ট্রিটমেন্ট নিতে হবে। কি হতে পারে? স্ট্রোক হতে পারে। হ্যাঁ, এইটার মধ্যেখানে মেইনলি যেটা হচ্ছে ঘুমের, আমরা যদি স্লিপ অ্যাপনিয়া কারো থেকে থাকে, যদি সে চিকিৎসা না নেয় তখন ঘুমের মাঝে মৃত্যু হতে পারে, ঘুমের মাঝে হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, তারপরে আপনার ঘুমের মধ্যখানেই ঘুমজনিত দুর্ঘটনা, মানে এইগুলো আমরা বলবো যে সবচেয়ে বেশি যেমন হচ্ছে গিয়ে যে হার্ট অ্যাটাক, স্ট্রোক, মানে ডেথ, সবকিছুই হচ্ছে গিয়ে অ্যাপনিয়া থেকেই লিংক। এবং অ্যাপনিয়া যার থাকবে স্বাভাবিকভাবে তার ঘুমটা ক্লিয়ার হবে না, সারাদিন ঝিমুনি থাকবে এবং অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে যারা গাড়ি নিজে ড্রাইভ করেন সারাদিন, যাদের স্নোরিং এবং স্লিপ অ্যাপনিয়া থাকে তাদের দেখা যায়, গবেষণায় দেখা গেছে মানে কয়েক গুণ বেশি সাধারণ যাদের স্নোরিং নাই বা স্লিপ অ্যাপনিয়া নাই তাদের তুলনায় যারা এই বিষয়গুলো আছে তাদের দিনের বেলা অ্যাক্সিডেন্ট করার প্রবণতা অনেক গুণ বেশি। এবং এদের কোয়ালিটি অফ লাইফটা কিন্তু খুব খারাপ থাকে, যেহেতু সে রাত্রেবেলা তার কমপ্লিট সাইকেলটা হচ্ছে না, তার রাত্রেবেলা প্রপার দেখা যাচ্ছে সে রেম স্লিপেই যেতে পারে না, এর আগেই সে জেগে যাচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে। তখন পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে তার বারবার সমস্যা হচ্ছে, এবং এই যে বারবার ঘুম থেকে জেগে ওঠা আবার ঘুমিয়ে পড়া, এই একটা ভিশিয়াস সাইকেলের মতো তার বডিতে চলতে থাকে, বারবার চলতে থাকে। সে কিন্তু অ্যাওয়ার থাকে না, সে টোটালি আনঅ্যাওয়ার থাকে, পেশেন্ট আনঅ্যাওয়ার থাকে, কারণ সে ঘুমের মাঝেই ঘটনাগুলো ঘটে, তো পেশেন্ট কিন্তু নিজে এটা সম্পর্কে কিছুই টের পায় না।
কিন্তু যখন এই ঘটনাগুলো, কিন্তু মেইনলি যে জিনিসটা, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সে আর ফ্রেশ ফিল করবে না, ঝিমানি পাবে। ঘুম থেকে উঠে অফিসে যাবে, সেখানেও সে ঘুমাবে। সে যে একটা রিফ্রেশ হয়ে পরবর্তী সময়ের জন্য নিজেকে তৈরি করবে, সেটা তো পারছেই না। তার কোয়ালিটিও, লাইফ কোয়ালিটি খারাপ হচ্ছে। ইভেন্টে, সে সোশ্যাল ইভেন্টে সবাই গল্প করছে, সে সেখানে গিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, তো সোশ্যালি সে একটু হ্যারাসমেন্টের মধ্যেই পড়ে আমি বলবো। এবং তাছাড়া দেখা যাচ্ছে যে সে ঘরের কাজকর্ম ঠিক মতো করতে পারছে না, তার প্রচণ্ড ঘুমের মানে চাপ, মানে ঘুম শেষ হয়নি, আরেকটু ঘুমাবো, আরেকটু ঘুমালে ভাল লাগতো, কিন্তু সে সারাদিন এভাবে, আবার রাতের বেলা যায়, আবার বিছানায় যায়, আবার তার এই ইভেন্টগুলো চলে। এভাবে দীর্ঘদিন চলতে চলতে তার দেখা যাচ্ছে যে খাবারের অ্যাফিনিটি অনেক বেশি থাকে, ওজন বেড়ে যাওয়া, এবং ওজন বেড়ে যাওয়ার সাথে আরও অন্যান্য রোগগুলো তার জড়িত থাকে। স্নোরিংয়ের মানে নাক ডাকার মেন কারণগুলো কী কী? স্নোরিংয়ের অনেকগুলো কারণ আছে। এখানে দেখা যাচ্ছে যাদের স্ট্রাকচারে, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, জন্মগতভাবে যাদের চোয়াল ছোট, যাদের নেকটা, গলাটা একটু হাইট কম, এবং দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা হাইপোথাইরয়েড যাদের থাকে, তাদের বডি মিড পার্টে তো প্রচুর ফ্যাট ডিপোজিট, ফ্যাট থাকে, তো দেখা যাচ্ছে তাদের প্যালেটের এখানে প্রচুর ফ্যাট থাকে, এবং তখনই হচ্ছে গিয়ে মেইনলি দেখা যায় যে ওবেসিটি অন্যতম একটা কারণ, ওবেসিটি কারণ, এবং অন্যান্য ডিজিজও কারণ হয়ে দাঁড়ায়। দেখা যাচ্ছে একটার সাথে লিঙ্ক, ঘুমের সাথে অন্য ডিজিজগুলো লিঙ্ক, অন্য ডিজিজের সাথে ঘুম লিঙ্ক আছে। আচ্ছা, আর স্নোরিং এর জন্য আসলে কি চিকিৎসায় যেতে হবে? আসলে স্নোরিং এর জন্য প্রথমেই যেটা করতে হবে, কেউ যদি কমপ্লেইন করে যে, বা তার পার্টনার যদি কমপ্লেইন করে যে স্নোরিং আছে, মানে নাক ডাকা আছে, তখন অবশ্যই চিকিৎসা করতে হবে। মেইনলি দরকার হচ্ছে তার ঘুমের যেটা টেস্ট, স্লিপ টেস্ট, এই টেস্ট হচ্ছে পলিসomnography অথবা স্লিপ টেস্ট, ঘুম পরীক্ষা, যেটাই বলে না কেন। হ্যাঁ, এই পরীক্ষাটা করিয়েই বোঝা যাবে তার স্লিপের স্ট্যাটাসটা কি, তার ঘুমের মধ্যখানে তার প্রতিটা পলিসomnographyতে প্রতিটা স্টেজ দেখা হয়, অ্যানালাইসিস করে দেখা হচ্ছে যে ঘুমের কোন স্তরে সে যাচ্ছে, যে ঠিক মতো যাচ্ছে কিনা, তার হার্টের অবস্থা কেমন, ইসিজিতে কোনো চেঞ্জ, অনেকে দেখা যাচ্ছে ইসিজিতেও চেঞ্জ আসে, সারাদিনে কোনো ইসিজিতে চেঞ্জ নেই, কিন্তু রাতের বেলা তার ইসিজিতে চেঞ্জ আসে। এছাড়াও দেখা যায় যে তার ঘুমের মধ্যখানে ডিস্যাচুরেশন, মানে অক্সিজেনটা কমে যায়। অনেক পেশেন্টের দেখা যাচ্ছে যে ঘুমের মধ্যখানে শ্বাস বন্ধ হলো এবং মানে স্যাচুরেশন ফল করলো। দীর্ঘমেয়াদী থাকলে তো পরবর্তীতে আর্লি ডিমেনশিয়া হতে হয়, আর্লি ডিমেনশিয়া হবে, পার্কিনসন্সের সাথেও লিংক থাকে, ডিমেনশিয়া মানে আমাদের সমস্ত কিছু ভুলে যাওয়ার টেন্ডেন্সি, এবং যেটা আসলে ইউজুয়ালি ইরিভার্সিবল। একবার ডিমেনশিয়া হলে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আফটার দিন আগের মতো অবস্থায় আসে, আগের মতো একটা মানুষ, তার মানে 65 এ ডিমেনশিয়া হওয়ার কথা ছিল, তাহলে 50 তে ডিমেনশিয়া হয়ে যাচ্ছে। মানে এবং এছাড়া যেমন স্লিপ অ্যাপনিয়ার সাথে লিঙ্ক থাকে হচ্ছে রেজিস্ট্যান্ট হাইপারটেনশনে, পালমোনারি হাইপারটেনশন, মানে ফুসফুসের উচ্চ রক্তচাপ। আমাদের বডিতে সিস্টেমিক উচ্চ রক্তচাপ থাকবে, আবার দেখা যাচ্ছে যে পালমোনারি হাইপারটেনশনও থাকে। আবার দেখা যাচ্ছে যে ঘুম তো তাকে কোয়ালিটি স্লিপ তো হচ্ছেই না। এই স্লিপ অ্যাপনিয়াতে যারা ভোগে তাদের যে সমস্যাটা থাকে, সেই সমস্যাটা হচ্ছে কি তাদের ইমিউনিটিটাও একটু থাকে, তারা ফ্রিকোয়েন্টলি মানে অসুখ বিসুখে আক্রান্ত হয়, ডায়াবেটিসও হয়ে যায়, আর্লি ডায়াবেটিস হয়ে যায়, আর্লি অনসেট অফ ডায়াবেটিস হয়, হাইপারটেনশন, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হয়, এবং ডিসলিপিডিমিয়া থাকে, ফ্যাটি লিভারের সাথে কোলেস্ট্রল। আবার এই যে ডিস্যাচুরেশন ইভেন্টের সাথে যেমন আমাদের অনেকের যেমন ক্রিয়েটিনিন লেভেলটাও বেড়ে যায়। এই ক্ষেত্রে মাইক্রোভাস্কুলার চেঞ্জটা হচ্ছে, মানে যে ছোট ছোট রক্তনালী মাইক্রোভেসেল, সেগুলো চেঞ্জের কারণে আমাদের কিডনির উপর প্রভাব পড়ে, এবং কিডনির একটা দীর্ঘমেয়াদী ড্যামেজ হয়, এবং সেটা ইউজুয়ালি পরে অনেক সময় দেখা যায় আগের মতো আর রিকভার করে না, অবস্থা যাওয়া যায় না। এই জন্যই মেইন যে জিনিসটা আমাদেরকে মানে করতে হবে যে ঘুমটাকে ইভালুয়েট করতে হবে, ঘুমটাকে দেখতে হবে যে ঘুমে কোনো প্রবলেম আছে, কোন স্টেজে কি সমস্যা হচ্ছে, সমস্যাটা হচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তার মানে স্নোরিং আমাদের যদি বলতে পারি চিকিৎসার ক্ষেত্রে এটা একটা সিমটম, এটা কারণ খুঁজে বের করতে হবে কেন হচ্ছে। যদি কারো ওবেসিটি কারণ হয় তাহলে প্রথমে কাজ হচ্ছে ওবেসিটি কমানো, তাই না? আর অন্য শারীরিক অসুখের কারণে যদি হয়ে থাকে সেটা ইভালুয়েট করে সেটার চিকিৎসা দেওয়া এক নম্বর। এরপরে বিষয় হচ্ছে অনেক সময় তো অপারেশনও লাগে, মানে আমরা বলে থাকি কোন ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যেমন অ্যাডিনোটনসিলাইটিসটা
বড় থাকে, টনসিলটা বড় থাকে, তখন আমরা অ্যাডেনোটনসিলেক্টমি সাজেশন দিই করে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওভুলোপ্যালাটোফ্যারিঙ্গোপ্লাস্টি, যেটা যে মানে জিহ্বাটার অংশটা কিছু অংশে কেটে আবার, কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে খুব বেশি সাকসেসফুল হয় না এই জিনিসগুলো। কারণ কারো যদি স্লিপ অ্যাপনিয়া থেকে থাকে, তার আবার ফ্যাট ডিপোজিশন হয়ে, বা কারো যদি হাইপোথাইরয়েড থাকে আবার হয়ে যায়, আবার কেটে নিয়ে আসলো, কিন্তু আবার চলে আসলো নিজের মানে যে নিয়ম মেনে চললেন না, ওয়েট আবার বাড়লো, আবার ফ্যাট ডিপোজিশন, আবার বারবার প্রতি বছর তো অপারেশন করা যাবে, অপারেশন করা যাবে। আবার নিয়ম মানাটা, ওয়েট ন্যাচারালি কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট এখানে ইম্পর্টেন্ট। আর যদি স্লিপ অ্যাপনিয়া থেকেই থাকে, তার চিকিৎসাটা নিতে হবে। কি স্লিপ অ্যাপনিয়া, বা যে আমি আবার যদি আমি মানে দর্শকের উদ্দেশ্যে বলি, তার মানে নাক ডাকার থেকে শুরু, নাক ডাকার তীব্রতা বাড়তে 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 এক সময় দেখা যাচ্ছে নাক ডাকাটা বন্ধ, শ্বাসও বন্ধ, আবার জোরে শ্বাস নিয়ে আবার শুরু করতেছে, আপনার কেমন যেন হাঁসফাঁস করে, ক্লান্তি হয়ে যায়, কেমন যেন একটা অস্থির একটা ভাব, এই যে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া। এই যে এখান থেকে তো মানে অনেক জানলাম, অনেক রকম ঝুঁকি, শারীরিক ঝুঁকি হতে পারে। এইটা স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা যদি আমাকে বলতে নেবেন। স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা প্রথমে আমি বলবো হচ্ছে কি, সবার জন্য চিকিৎসা না, কারোর জন্য লাইফস্টাইলে আমরা খুব ভালো রেজাল্ট পাই। লাইফস্টাইল আমরা কিছু চেঞ্জ করতে বলি, যে বিশেষ করে বলবো যে অতিরিক্ত ওজন থাকলে ওজন কমান। দ্বিতীয়ত বলবো হচ্ছে গিয়ে চিত না হয়ে ঘুমিয়ে একটু ডান দিকে বাম দিকে কাত হয়ে ঘুমান। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে এই চিকিৎসাগুলোটা কাজ করে না, চিকিৎসাগুলো কাজ করে না, তখন আমাদেরকে আসলে আলটিমেটলি যেতেই হচ্ছে গিয়ে একটা ডিভাইস, মেশিন নিয়ে, প্যাপ ডিভাইস, হ্যাঁ, সিপ্যাপ, বাইপ্যাপ। এটা পার্থক্য কি? সিপ্যাপ এগুলো কি আসলে এটার দুটো মেশিন হচ্ছে দুই রকম প্রেশার দেয়। যেমন সিপ্যাপ কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, মানে সে কন্টিনিউয়াসলি প্রেশার একটা প্রেশারে বাতাস দিবে, যেটা পেশেন্টের নাক আর মুখ দিয়ে যাবে, সব সময় সে লাঙে যাবে, তার রেসপিরেটরি ট্র্যাক্টে যাবে আর কি, তার ফুসফুসের ভেতরে কন্টিনিউয়াসলি একটা প্রেশারে সে বাতাস মুভ করবে। আর বাইপ্যাপের ক্ষেত্রে সে ইনস্পিরেটরি দিবে এবং বেরও করবে, মানে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনও সাপ্লাই দিবে, প্লাস বডি থেকে কার্বন ডাইঅক্সাইডও সে রিমুভ করবে। এটা হচ্ছে বাইপ্যাপ, মানে বাই লেভেল পজিটিভ, দুইভাবে কাজ করবে। এইটা আসলে এখন কোন পেশেন্টের জন্য কোন ট্রিটমেন্টটা দরকার, এটা মেইনলি তার ঘুমের মধ্যেই ডিসিশনটা নিতে হয়। একজন স্লিপ কনসালটেন্ট আপনার মতো যারা, তার উনি সিদ্ধান্ত নেবেন যে আসলে ওনার আসলে কোনটা প্রয়োজন, কোন সময়ে কাকে আমি কোন পেশেন্টকে কোন ট্রিটমেন্টটা দিব, তার বডির জন্য কোনটা ডিমান্ড করছে, কোনটা সুইটেবল হচ্ছে, ওইটা তার ঘুমের মধ্যখানেই এই পরীক্ষাটা করেই আমাদেরকে ডিসিশন নিতে হবে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে অনেকেই শোনা যায়, অনেকে বলেন যে আসলে কেউ বলেন এই প্যাপ ডিভাইসটি ইউজ করে খুব ভালো ফিল করতেছেন উনি, ঘুম পরিষ্কার ঘুম হয়, একদম সাউন্ড স্লিপ, কোয়ালিটি স্লিপ, এবং সমস্ত ভালো ফিল করেন। আবার কেউ বলেন এটার জন্য একটু ডিসকমফোর্ট হয়। ডিসকমফোর্ট হওয়ার কারণটা কি হতে পারে? আসলে এই ক্ষেত্রে আমাদের যেটা ড্রব্যাক আছে আমাদের দেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড সবখানেই কম বেশি, যে প্রথমত হচ্ছে গিয়ে যে মেশিন একবার নিলে এরা আর ফলো আপ করায় না, যে একবার ডক্টরকে দেখানোর পরে মেশিন নিয়ে চলতেছে, তার যে মেশিনটা ডিভাইসটাকে মানে মেইনলি যে তার মাস্ক 6 মাস পর পর মাস্ক চেঞ্জ করা, তার হিউমিডিফায়ারটা ঠিক আছে কিনা, তার অ্যাডজাস্টমেন্টটা, তার কমপ্লায়েন্সটা কি, পেশেন্ট কমপ্লায়েন্সটা ঠিক মতো হচ্ছে কিনা, পেশেন্টের মাস্কের মাপটা ঠিক আছে কিনা, এগুলো যেমন একটা ইস্যুস আছে, এই ইস্যুসগুলো আর ফার্দার ফলো আপ করে না। এই ফলো আপটা না করার কারণেই তার ডিসকমফোর্টটা আমরা দেখি আর কি। যদি তার এই ফলো আপটা রেগুলার হয়, তখন আমরা ডিসকমফোর্টগুলো অনেকখানি কমিয়ে আনতে পারি। এমনও হতে পারে কিভাবে ইউজ করতে হবে সেটাও ঠিকমতো বুঝতেছে না, অনেকে লিকেজ থেকে যায় এবং পারফেক্টলি ফাংশন করে না। তার মানে আমরা যেরকম চোখের গ্লাস পরি, পাওয়ারের গ্লাস, চোখের পাওয়ারে যেরকম ওঠানামা করে ঠিক করতে হয়, আবার নতুনভাবে দেয়, একটু অ্যাডজাস্ট করে এখানে আমাদের ফলো আপে থাকতে হবে। আর যদি ডিসকমফোর্ট হয়, তার মানে এই নয় যে এটা আমার জন্য কার্যকর নয়, আবার দেখাতে হবে এটা কেন হচ্ছে না, কি সমস্যাটা হচ্ছে। তার মানে যদি সঠিকভাবে এটা ব্যবহার করা যায় এবং সঠিকভাবে নিয়ম মেনে চলা যায়, তাহলে এখান থেকে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব। হ্যাঁ, এইখান থেকে এই কারণেই ভালো রেজাল্ট পাওয়া সম্ভব যে তার কোয়ালিটি অফ লাইফটা অনেক ভালো থাকবে। যেমন তার কোয়ালিটি অফ লাইফটা অনেক ভালো থাকবে, যেমন সে পরবর্তী দিনের জন্য নিজেকে তৈরি, আর যে তার ঘুমের মধ্যখানে অক্সিজেনটা ফল করছে না, তার ডিস্যাচুরেশন ইভেন্টগুলো হচ্ছে না, সেই জন্য তো তার রক্তনালীগুলো খুব ভালো
থাকবে, তার পালমোনারি হাইপারটেনশন, মানে যেগুলো আমরা ছোট ছোট রক্তনালীর উপর যে খারাপ প্রভাবগুলোর কথা বলছিলাম সেই প্রভাবগুলো তো থাকছে না। তার ঘুমের মাঝে এই যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া আবার জেগে ওঠা সেটা তো আর তার হচ্ছে না। মানে মেশিনটা নিয়ে সে খুব একটা কোয়ালিটিফুল লাইফ পাবে এবং পরবর্তী দিনে সে খুব ফিলিং ফ্রেশ এবং ঘুমের প্রতিটা স্তরে সে যাচ্ছে যে তার অ্যাডুকুয়েট স্লিপ হচ্ছে। আরেকটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ঘুমের মাঝে দাঁত কামড়ানো। এটা অনেক রকম কুসংস্কার বলেন, মিথ বলে আমাদের সমাজে প্রচলিত আছে যে দাঁত কামড়ালে এ হয় সে হয়, পেটে কৃমির কারণে দাঁত কামড়ায়, বিশেষ করে বাচ্চাদের দাঁত কামড়ালে কৃমির ওষুধ খাওয়াই দেয়। হ্যাঁ, যে অনেক রকম এটা নিয়ে একটা মানে আমাদের বিভিন্ন রকম চিন্তাধারা প্রচলিত আছে। এটা সম্পর্কে যদি বলতেন। আসলে টিথ গ্রাইন্ডিং ব্যাপারটা আসলে মেইনলি টিনেজারদের ক্ষেত্রেই দেখা যায়। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে দাঁত মানে কিরমির করতে করতে ওদের দাঁতেই অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে হচ্ছে কি স্লিপ হাইজিনটা খুব ভালো কাজ করে। প্রথমেই আমরা ডিসকাস করেছিলাম যে ঘুমের আগে কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে ঘুমানো, এবং এছাড়া হচ্ছে কি লাইফস্টাইলটা মডিফিকেশন করলে অনেকখানি উন্নতি পাওয়া যায়। আর খুব অ্যাডাল্টদের ক্ষেত্রে আসলে এটা দেখা যায় না, মেইনলি টিনেজার, প্রি স্কুল গোয়িং অথবা স্কুল গোয়িং। কারণ কি হয়? মেইনলি কারণ আছে কোনো? এটা আসলে খুব বেশি তার মানে যে আমাদের সমাজে যেগুলো চালু আছে কথা সেগুলো সত্য নয় না, মানে এই যে কৃমির কারণে হচ্ছে বা বিশেষ কৃমি তো না আসলে, বা বিশেষ শারীরিক কোনো অসুখের কারণে হচ্ছে, কেবল শরীরে আয়রনের অভাব থেকে হচ্ছে অনেকে বলে সমাজে। তার মানে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে এই বিষয়গুলো ধারণাগুলো সঠিক নয়। এটা আসলে যদি আমরা স্লিপ হাইজিন মেনটেন করতে পারি, সঠিক ঘুমের নিয়ম মেনে চলতে পারি, তারপরে এটা বিষয়টাকে সমাধান করা সম্ভব, অথবা এটাকে ইগনোর করা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। ঘুম না হওয়া একটা সমস্যা, আবার অতিরিক্ত ঘুমও কিন্তু একটা সমস্যা, যেটাকে আমরা বলি হাইপারসমনোলেন্স বা হাইপারসোমনিয়া। এই বিষয়ে যদি আমাকে একটু বলতেন। আসলে হাইপারসমনিয়া মানে অতিরিক্ত ঘুম হওয়া। এই অতিরিক্ত ঘুমটা যখন একটা মানুষ 9 ঘন্টার বেশি ঘুমায়, মানে সে ভেঙে ভেঙে ঘুমাবে অথবা একবারে ঘুমাবে, মানে তার ঘুমের ডিউরেশনটা 9 ঘন্টার বেশি, তখন আমরা এটাকে বলবো হচ্ছে হাইপারসমনিয়া। এবং হাইপারসমনিয়া কিন্তু বিভিন্ন কারণেই হয়। কারো কারো ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়ার জন্য হাইপারসমনিয়া হতে পারে, কারো কারো ক্ষেত্রে নার্কোলেপসি নামে একটা রোগ আছে সেইটার জন্য, মানে সে নার্কোলেপসি বিষয়টা কি যদি বলতেন। নার্কোলেপসি হচ্ছে কি যে হঠাৎ ঘুমিয়ে পড়বে, কথা বলতে বলতে কাজ করতে করতে ঘুমিয়ে পড়বে। সে হয়তো চায়ের মগটা নিয়েছে খাবে, ওর মধ্যখানে ঘুমিয়ে পড়ছে। মানে তার বডিতে আমাদের ঘুমের যে সাইকেলটা আছে, রেইম এবং নন রেইম স্লিপের যে সাইকেলটা আছে, এই সাইকেলের মানে ইরেগুলার হয়ে যায়, হঠাৎ করে তাকে রেম স্লিপ অ্যাটাক করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত পা ছেড়ে দিয়ে মাসেল প্যারালাইসিস, ক্যাটাপ্লেক্সি, ব্রেনের যে কন্ট্রোল সেটা সেই কন্ট্রোলটা থাকে না। এবং নার্কোলেপসি হলে তখন আমাদেরকে আসলে স্লিপ টেস্টের মতো আরেকটা টেস্ট করতে হয়। আচ্ছা, সেটা হচ্ছে মাল্টিপল স্লিপ ল্যাটেন্সি টেস্ট। আচ্ছা আচ্ছা, এটাও ঘুমের পরীক্ষা। তখন তার মানে যেটা বুঝতে পারলাম, নার্কোলেপসি হলে আমাদের দৈনন্দিন অফিস করতে অনেক সমস্যা হবে, কাজকর্ম করতে সমস্যা হবে, কথা বলতে তো ঘুমিয়ে যেতে পারি, অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক ঝামেলা হতে পারে। হঠাৎ করে সে ঘুমিয়ে পড়ছে এবং ঘুমিয়ে পড়ছে যে সে হাত পা ছেড়ে দিচ্ছে, মানে তার টোটাল মাসেল প্যারালাইসিস হয়েছে, মানে হঠাৎ করে রেম স্লিপ অ্যাটাক, মানে একদম মানে হঠাৎ করে পড়ে যেতে পারে, মানে এপিলেপসি অ্যাটাকের মতো পড়ে যেতে পারে। এবং এইটা জিনিসটা মেইনলি আমাদেরকে আসলে এক্সক্লুড করতে হবে যে আসলে এটা নার্কোলেপসি কি, নার্কোলেপসি বা এপিলেপসিও তো অনেক সময় মনে হতে পারে এটা এপিলেপসি না নার্কোলেপসি, মানে এপিলেপসি মৃগী রোগ না ঘুমের একটা অসুখ নার্কোলেপসি। তার মানে এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। নার্কোলেপসি কোনো কারণ আছে কিনা, কেন হতে পারে হয়? নার্কোলেপসি আসলে মেইনলি হচ্ছে কি জেনেটিক ইনফ্লুয়েন্স হয়, বিশেষ করে টিনেজারদের দেখা যায়, এবং অনেক সময় আনট্রিটেড থাকলে তো অ্যাডাল্ট লাইফেও তার এফেক্ট করে। তার এটাই হচ্ছে কি জেনেটিক্যালি ইনফ্লুয়েন্স। এই ছেলে একটা জিন ডেফিসিয়েন্সির জন্য তার এই নার্কোলেপসিটা হতে পারে। এটা চিকিৎসা কি? এইটার চিকিৎসা হচ্ছে গিয়ে মেইনলি তাকে এক্সক্লুড করতে হবে, প্রথমে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। প্রথম কথা হচ্ছে গিয়ে ডায়াগনোসিস কনফার্ম হতে হবে যে একটা রোগী তার কনফার্ম নার্কোলেপসি আছে কিনা। নার্কোলেপসি তারপরে কিছু ওষুধ আছে যে তাকে জাগিয়ে রাখার জন্য কিছু ওষুধ আমরা দেই, তখন সে ওষুধটা খাবে, তার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করবে। আচ্ছা, তার নার্কোলেপসি চিকিৎসা না হলে আমাদের অনেক রকম মানে ঝুঁকি থেকে যায়, ঝুঁকি থাকে। তার মানে অতিরিক্ত ঘুমের একটা কারণ হচ্ছে
নার্কোলেপসি। আর কি কি কারণে অতিরিক্ত ঘুম হয় মানুষের? স্লিপ অ্যাপনিয়ার জন্য অতিরিক্ত ঘুম, সারাদিন ঘুম অবস্থায় থাকে, যখনই মানে বেডে যাবে তখনই ঘুম, বেডে যাওয়া লাগে তার আগেই ঘুম, গাড়িতে বসে ঘুমায়, সে কথা বলতেছে, দেখা যাচ্ছে যে অফিসের গুরুত্বপূর্ণ মিটিং এ ঘুমায় পড়ছে, সবার সামনে সে হাত পা ছেড়ে ঘুমাচ্ছে। এরকম আমাকে কিছু পেশেন্ট এসে তাদের ভিডিও ক্লিপস দেখায় যে দেখেন আমার কলিগ আমার ছবি তুলছে, আমি তো মিটিং এরকম ঘুমাচ্ছি। তখন সে সোশ্যাল হ্যারাসমেন্টের মুখে পড়ে যায়। যেমন ওয়াইফ এসে কমপ্লেইন করে যে আমি তো হাজবেন্ডের সাথে সংসারের গুরুত্বপূর্ণ কথা বলছি, সে তো আমাকে গুরুত্ব দেয় না, আমার কথার কোনো গুরুত্ব দেয় না। এবং এইটা যেটা বলবো আমরা, এটা অনেক মানে আধুনিক টার্মে বলে যে স্লিপ ডিভোর্স। মানে হাজবেন্ডের ঘুমের সাথে ওয়াইফের ঘুমে এত যন্ত্রণা দিচ্ছে যে সে এই হাজবেন্ড নিতে পারতেছে না, সেই করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি যদি সে ট্রিটমেন্ট করায় তখন পেশেন্ট খুব ভালো ভালো ফিল করবে এবং তার লাইফটা, তার সংসারটা সবকিছুই সব সুন্দর হয়ে যাবে আর কি। আচ্ছা, তার মানে একটা গেল নাক ডাকা এবং মানে স্লিপ অ্যাপনিয়ার কারণে সারাদিন ঘুম হতে পারে, নার্কোলেপসির কারণে হতে পারে, আর আমাদের অভ্যাসগত কারণও তো হতে পারে। হ্যাঁ, আমাদের কিছু অভ্যাসগত কারণ, যেমন অতিরিক্ত ঘুম হলে আবার সব ব্রেন ফগি থাকে, মানে কোনো কিছুতে মুড থাকে না, কাজ করার জন্য সে থাকে না, এইটা একটা ইস্যুস আছে। আহার নিদ্রা ভয় যত করিবে তত হয়, ব্যাপারটা এরকম অনেকটা। মানে নিদ্রা তো আসলে একটা লিমিটেড, এই জন্য বলেছি যে শিডিউলে আসতে হবে আমাদেরকে। আমি কমপক্ষে 7 ঘন্টা ঘুমাতে হবে এবং আমাকে শিডিউলে কোয়ালিটি অফ মানে লাইফটাকে মেনটেন করতে হবে। আর এই যে এখন তারা টিনেজার বা এই জেনারেশন দেখা যায় অনেক সময় যে সারা রাত জেগে থাকার বা সারা রাত ডিভাইস অন করে থাকার এবং দিনের বেলা ঘুমানোর, এটা তো একটা প্রবণতা দেখা যায়। এখান থেকেও তো অনেক সময় আমাদের মানে ঘুমের উপর অনেক বেশি, ঘুমের স্বাস্থ্য নষ্ট হয়। আসলে এই জেনারেশনের এই লাইফস্টাইলটা বিশেষ করে আমি বলবো গেমার জেনারেশন খুব আমাদের জন্য একটা আতঙ্ক চলে আসতেছে। বিকজ এই যে রাতের বেলা মোবাইল ডিভাইসে যে তার ব্লু লাইটটা তার ব্রেইনে ইনপুট হচ্ছে, আলটিমেটলি তার ব্রেইনটা কিন্তু কাম কোয়াইট হচ্ছে না, তার অ্যাডিকুয়েট ঘুমটা হচ্ছে না, পরবর্তী দিনের জন্য অনেক সময় সে তৈরি হচ্ছে না এবং ক্লাসে গিয়ে পড়া মনোযোগ দিচ্ছে না, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারে ভুগতে পারে। হ্যাঁ, পর্যাপ্ত ঘুম না হলে কিন্তু খুব কমনলি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভে ভুগবে এবং তার মনোযোগের অভাব হতে পারে, বা হাইপার অ্যাক্টিভিটি, অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, অ্যাঙ্গার ইস্যু হতে পারে। যে শিডিউলটা মেইনটেইন না করার জন্য, কারণ আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা হচ্ছে গিয়ে ডে টাইমটাকে ইউটিলাইজ করব। আমাদের ডে টাইম, আমরা রাতটাকে আমাদেরকে তৈরি করা হয়েছে আমাদের ঘুমের জন্য। অ্যাকচুয়ালি আমাদের রাতটা হচ্ছে ঘুম, ঘুমাতে হবে ওই রাতটা আমাদের ঘুম জরুরি। দিনের ঘুম রাতের ঘুম অনেক পার্থক্য, দিনের ঘুম রাতের ঘুমের মধ্যখানে অনেকখানি। এখন যদি কারো মানে শিফটিং ডিউটি থাকে, তো সেক্ষেত্রে আমি তাদেরকে সাজেশন দেওয়া যে একদম মোটা কার্টেন দিয়ে একদম এনভায়রনমেন্টটাকে সিল করে নিয়ে একদম সাউন্ড স্লিপ দেওয়ার জন্য, রাতের ফিলটা তার আসে। এটা হচ্ছে কি যারা শিফটিং ডিউটি, আর যারা গেমার জেনারেশন নাইট ডিউটি করতে হয়, দিনে রাতে ঘুমানোর সুযোগ নাই, দিনে ঘুমাতে হবে, দিনটাকেও রাত বানানোর মতো সেই পরিবেশটা তৈরি করতে হবে। তো এনভায়রনমেন্টাল স্লিপ মানে প্রবলেম যেটা বলা, এনভায়রনমেন্টাল স্লিপ, ইনসোমনিয়া, এই বিষয়, এগুলো এনভায়রনমেন্টাল স্লিপ প্রবলেমগুলো মেইনলি হচ্ছে কি গরমের দিনে বেশি হয়। যখন ওয়েদারটা গরম থাকে তখন মানুষের স্লিপ ইন্ডাকশন হতে একটু সময় নেয়, মানে ঘুম আসতে একটু সময় নেয়। আবার দেখেন আমি গরমের দেশ থেকে আবার শীতের দেশে ট্রাভেল করলাম, তখনও কিন্তু এনভায়রনমেন্ট একটা চেঞ্জ। আবার শিফটিং যদি হয়, যেমন একটা ইন্টারকন্টিনেন্টাল ফ্লাইট হলো একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে, জেট ল্যাগ হচ্ছে, এগুলো কিন্তু এনভায়রনমেন্টাল স্লিপ প্রবলেম আর কি, এনভায়রনমেন্টাল স্লিপ প্রবলেমের ভেতরে ফেস। আবার পাশের বাসায় মানে বিল্ডিং তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন থাকা, বা ওই যে আজকাল তো রাত জেগে মিউজিক হচ্ছে, রাতের বেলা অনেক জোরে পার্টি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, তখনও কিন্তু ঘুমের একজন পার্টনার ঘুমানোর ট্রাই করতেছে, আরেকজন টিভি দেখতেছে, অথবা মোবাইলে গান শুনতেছে। এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে গিয়ে যে রাতটা শুড বি ফর স্লিপ, রাতটা হচ্ছে গিয়ে আমাদের ঘুমের জন্য। কারণ এই ক্ষেত্রে যদি আমরা দেখা যায়, যদি আমরা সানলাইট এক্সপোজারটা না হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আজকাল কিন্তু আমাদের ছোট বাচ্চাদের হচ্ছে। প্রথমত আমাদের ইনডোর লাইফস্টাইল, সেকেন্ড হচ্ছে গিয়ে এই যে রাত জাগা, দিনে ঘুমায় থাকছে, আমার সান এক্সপোজার দেখাই নাই, সূর্যের সাথে আমার কোনো দেখা নাই, আবার যখন দেখা হচ্ছে তখন সূর্যটা কম, আবার ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য তো অনেক ঝামেলা হয়ে যাচ্ছে আমাদের শারীরিক। তো আমাদের অনেক গবেষণায় দেখা যাচ্ছে প্রায়
80% মানুষ বাংলাদেশে যে ভিটামিন ডি এর অভাবে ভুগছে। সো এইটাও একটা বড় ইস্যুস। আর এবং মুড এবং পড়াশোনার জন্য কিন্তু অ্যাক্টিভিটি ভুলে যাওয়া, যে স্টুডেন্টরা সারা রাত জেগে যে কোনো কাজে করুক, হয়তো অনেকে রাত জেগে পড়ার অভ্যেস, যে একদম 5টার সময় ঘুমাবে, এটা আসলে মোটেও এটা আসলে হেলদি হ্যাবিট না। আমি বলবো তাদেরকে আপনি আর্লি উঠে যান। যেমন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বিশেষ করে আগেকার সময়টাতে তারা ভোরে উঠতো, এবং এখনো অনেকে মাদ্রাসার ছাত্ররা ক্যাডেট কলেজে 10টার পরে 11টার পরে আর কোনো একদম নিষেধ, কোনোভাবেই লাইট জ্বালানো যাবে না। তো ঠিক ওইরকম ভাবে ঠিকই হয়, পড়াশোনা তাদের ভালোই হয়, তারা অল্প সময় অনেক মেমোরি, কারণ ওই সময়টা আমাদের কিন্তু পড়া কিন্তু ক্যাচ করতে পারে, আমাদের বডিতে প্রচুর তখন রিসিভিং ইয়ে থাকে, এনভায়রনমেন্ট কাম কোয়াইট থাকে, আমাদের রিসিভিংটা পাওয়ারটা অনেক ভালো থাকে, এবং এই কারণেই বলা হয় যে যারা ভোরে উঠে পড়ে তারা খুব ভালো, যারা খুব ভালোভাবে কাজ করে, ওরা অল্প সময়ে অনেক বেশি রিসিভ করতে পারে, অনেক বেশি রিসিভ করতে পারে। ডাক্তার ফাতেমা, আপনি আরেকটা বলেন যে আসলে হিপনিক জার্ক, হ্যাঁ, যেটাকে আমরা বলি যে ঘুমের শুরুতে যখন ঘুম এবং জেগে থাকার একটা মাঝামাঝি অবস্থা, তখন মনে হয় যে হঠাৎ করে যে একটা জার্কি মুভমেন্ট, মানে পড়ে গেলাম বিছানা থেকে, বা কেমন যে হাত পা কেঁপে উঠলো, এইটা কেন হয় এবং এটা কোনো গুরুত্ব আছে কিনা? এটা আসলে আমাদের ট্রানজিশন অফ স্লিপ, মানে আমরা ঘুমের শুরুতে জেগে থাকা থেকে যখন ঘুমের শুরুর দিকে যাই, তখন আমাদের এরকম একটা জার্কিং, আমাদের মাসেল, তখন আসলে মাসেলগুলো অ্যাক্টিভ থাকার কারণে এই জার্কটা আমরা অনুভব করি। এটা অ্যাংজাইটি রিলেটেড এই ইস্যুসটা, এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার বা নার্ভাস হওয়ার কিছু নর্মাল ফিজিওলজিক্যাল একটা ইস্যুস। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু কখনো কখনো এটা বেশি হলে সেটা হেল্প লাগতে পারে, কারণ ঘুমের সমস্যা হয় অনেক সময়। না, সেটা একটু বেশি হলে তখন আমাদেরকে একটু মানে ইভালুয়েশন করা দরকার। আদারওয়াইজ এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই, স্বাভাবিক একটা ফিজিওলজিক্যাল একটা প্রসেস। আচ্ছা, আরেকটা বিষয় বলেন যে পা কামড়ানো, চাবানো, হ্যাঁ, একটা হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম, সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের ঘুমাতে গেলে অনেকে বলে আমাদের পা এত বেশি যন্ত্রণা করে, চাবায়, কামড়ায়, মানে পিটাইতে হয়, কেউ টিপতে হয় বা মালিশ করতে হয়, এইটা কেন হয়? এইটা আসলে দেখা যায় মেইনলি এই যে পা কামড়ানো, এটা হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম। এই রেস্টলেস লেগ সিনড্রোমটা আমরা মেইনলি দেখি যে পা চাবায়, পা কামড়ায়, তখন ওই যে আমরা যখন স্লিপ টেস্ট করাই তখন হচ্ছে গিয়ে ইএমজি করি, ইলেকট্রোমাইলোগ্রাম, পায়ের মধ্যখানেও করি যে তার কীরকমভাবে এই মানে পার এই মাসেলটা তার মুভ করতেছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এইটা স্লিপ অ্যাপনিয়ার সাথে লিঙ্ক থাকে। আচ্ছা আচ্ছা। আবার অনেকে আমাকে তার আয়রন লেভেলটা দেখে নিতে হয়, আয়রন ডেফিসিয়েন্সি থেকে পা কামড়ানো হতে পারে রাতে। জি, আবার অনেকে দেখা যায় যে পা জ্বালা পোড়া করে, তখন আমরা বলি যে একটু ভিটামিন ডি লেভেলটা। অনেকে যে সুতা দড়ি দিয়ে পা বেঁধে রাখে, যেন এত কষ্ট হয় যে আসলে দড়ি দিয়ে নিচের পায়ের অংশ, কাপ মাসেলটা বিশেষ করে শক্ত করে বেঁধে রাখে, এরকম পেশেন্ট আমি পাই মাঝে মাঝে, একদম শক্ত করে বেঁধে রাখে, কষ্ট থাকে। আয়রন প্রোফাইলটা করে নিলে, আমরা একটু দেখে নিলে, একটু আয়রনটা দিলে। আর শারীরিক কি অসুখের কারণে একটা বলে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, আর কি কারণে হতে পারে? স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে, তার নিউরোপ্যাথি থেকে হতে পারে, আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকেও তার হতে পারে। আচ্ছা, আমাদেরকে এই 2-3টা জিনিস একটু এক্সক্লুড করে নিতে হবে। আচ্ছা, আর এখানে কোনো মানে ওষুধের কোনো ভূমিকা আছে? আয়রন ডেফিসিয়েন্সি হলে আমরা আয়রন সাপ্লিমেন্ট দিব, ভিটামিন ডেফিসিয়েন্সি হলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিব, আর যদি স্লিপ অ্যাপনিয়া হয় তখন স্লিপ অ্যাপনিয়া ট্রিটমেন্ট করব। চিকিৎসা লাগবে। এটার জন্য তো আসলে ঘুমেরও মানে সমস্যা হয়, ঘুম আসতে সমস্যা হয়, এবং ঘুমের পরেও অনেক সময় পায়ের ব্যথায় কেঁপে উঠে, তখন মানে পা ছোড়াছুড়ি করে, অনেকে বলে পা ছোড়াছুড়ি করে, বাড়ি মানে বিছানার মধ্যে বাড়ি দেয়, তখন অস্থির, পায়ের মধ্যে অস্থিরতা এবং কামড়ানো চাবানো একটা ফিলিং। কামড়ানো চাবানো জাস্ট আমাদেরকে কিছু এক্সক্লুড করে নিতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে এটার জন্য যদি শারীরিক কোনো ডেফিসিয়েন্সি, সেটা নার্ভের হোক বা ভিটামিন রিলেটেড হোক বা আয়রন রিলেটেড হোক, সেটা খুঁজে বের করতে হবে। আর যদি স্লিপ অ্যাপনিয়া বা স্নোরিং বা ঘুমের অন্য অসুখ থাকে, সেটার চিকিৎসা লাগবে, সেটার ইভ্যালুয়েশন দরকার, সে অনুযায়ী চিকিৎসা নিলে এখান থেকে বের হওয়া সম্ভব। এটার জন্য ঘুমের হ্যাম্পার হয় এবং আমাদের কোয়ালিটি অফ স্লিপ আমাদের নষ্ট হয়। আচ্ছা ডাক্তার ফাতেমা, আপনি আরেকটি বেশি ইম্পর্টেন্ট জিনিস বলেন যে আমাদের বলে বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস। এটা খুব আমাদের সমাজে প্রচলিত যে আসলে বোবায় ধরে বা জেনে ভূতে ধরে, যখন এমন অ্যাটাক হয় ঘুমের মাঝখানে, আমি একদম কথাও বলতে পারি না, কাউকে আশেপাশে মানুষকে ডাকতেও পারি না, হাত পায়ে একদম প্যারালাইসিসের মতো, রোবটের মতো হয়ে যায়, কোনো নড়ানো কোনো উপায় থাকে না, একদম মানে ভয় পেয়ে যায়, এবং যখন এটা ফিরে আসে খুব প্যানিক হয়ে যায়, কী হলো আমার। এই যে স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা, এটা কেন হয়?
আসলে এটা যে কুসংস্কার, এটা আমাদের সমাজে খুব প্রচলিত। যেমন এইটা মানে তারা বোবাই ধরে, জিনে ধরে, এই ধরে সেই ধরে বলে তারা ওঝার কাছে যাবে, এই সেই ওই করবে, কিন্তু এটার ইভলিউশন করতে হবে। যেমন কোনো পেশেন্টের বিশেষ করে স্লিপ প্যারালাইসিসটা দেখা যায় হচ্ছে যাদের নার্কোলেপসি থাকে তাদের ভেতরে, এবং স্লিপ অ্যাপনিয়া থাকে তাদের ভেতরে। স্লিপ অ্যাপনিয়া থাকলে পলিসomnography টেস্ট করাতে হবে, এবং যদি নার্কোলেপসি এক্সক্লুড করতে হয় তখন মাল্টিপল স্লিপ ল্যাটেন্সি টেস্টটা করতে হবে। আমাদেরকে এক্সক্লুড করতে হবে যে স্লিপ রিলেটেড ডিসঅর্ডার আছে কি না। যদি না থাকে তখন আমরা সেই অনুযায়ী পেশেন্টকে আমরা পেশেন্টকে গাইড করব। আর যদি থেকে থাকে তখন অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। আবার অনেক সময় অ্যাংজাইটি থেকেও হয়, যাদের মানে দেখা যায় যাদের পার্সোনালিটি অ্যাংজাইটি প্রোন বা স্ট্রেস নিতে পারে না বা খুব মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাও অনেক সময় থেকেও হতে পারে, অ্যাংজাইটি থেকে হতে পারে। প্লাস হচ্ছে গিয়ে স্লিপ অ্যাপনিয়া থাকলে, যেমন তার হঠাৎ করে অ্যাপনিক ইভেন্ট হয়েছে কিন্তু তার ব্রেইন অ্যারোজড হয়ে গিয়েছে, তখন অ্যাপনিক ইভেন্ট হলে পেশেন্ট প্রচণ্ড ভয় পেয়ে যায়, যখন জেগে যায় যে সে তো শ্বাস নিতে পারছে না, বডি মুভ করতে পারছে না। যদি রেম স্টেজে হয়, মানে ঘুমের সবচেয়ে গভীর স্টেজ, বডি প্যারালাইসিস কিন্তু ব্রেইন অ্যারোজড, ওই স্টেজেই হয়। রেম স্লিপের ভেতরেই এই জিনিসগুলো হয়, বেশি হয়। আচ্ছা, তার মানে স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা আসলে বোবা বলে কিছু নাই, এখানে জিন ভূতে ধরে না বা এখানে অন্য কোনো বিষয় নাই। এটা একটা ঘুমের অসুখ, যে অসুখ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি খুব ঘন ঘন হয় বা যদি আপনার জীবনের দৈনন্দিন কাজকে কারো জীবনকে হ্যাম্পার করে এবং প্রায় হচ্ছে, তাহলে এটার জন্য অবশ্যই ইভ্যালুয়েশন দরকার। কিন্তু এটা আসলে ওই রকম না যেটা আমরা ভয় পাই, জিন ভূতের ভয় পাই, যে আমরা বোবায় ধরছে বা কোনো বিশেষ অশরীরী কিছু বিষয়, এরকম বিষয়টা এরকম নয়। আচ্ছা ডাক্তার ফাতেমা, আপনি অনেকবার বললেন স্লিপ টেস্ট, স্লিপ টেস্ট নিয়ে অনেক কথা উঠে আসছে বারবার। কী ধরনের টেস্ট আছে? ঘুমের টেস্ট কি? আমরা জানি ল্যাবের টেস্ট হয়, রক্তের টেস্ট হয়, আমরা সিটি স্ক্যান করি, এমআরআই করি, তো ঘুমের টেস্ট নিয়ে আমাদের অনেকের একটু এই বিষয়টা পুরোটাই অনেকের কাছে অজানা বা নতুন শব্দ। স্লিপের টেস্ট কি আছে? আসলে স্লিপের টেস্ট হচ্ছে কি পলিসomnographyও বলে। এইটার মধ্যেখানে বিভিন্ন লেভেলের আছে। জি, যখন একটা পরীক্ষাগারে তার ইজি, ইসিজি, তার শ্বাস প্রশ্বাসের অবস্থা এবং ইএমজি মানে মাংসপেশি সমূহ অবস্থা দেখে যদি টেস্টটা করা, সেটা হচ্ছে লেভেল 1 টেস্ট। আর যদি শুধুমাত্র কিছু বেসিক, শুধুমাত্র রেসপিরেটরি মানে প্যারামিটারগুলো দেখা হয় এবং শুধু স্যাচুরেশনটা দেখা হয়, সেটা হচ্ছে লেভেল 2। হ্যাঁ, আবার অনেকের ক্ষেত্রে ইসিজিও অ্যাড থাকতে পারে বা ইজি একটা দুইটা প্যারামিটার থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে কিছু লিমিটেশনস আছে। যেমন কিছু পেশেন্ট বেড রিডেন, সে তো আমার পরীক্ষাগারে আসতে পারবে না, তার জন্য আমার লেভেল 3-তে যেতে হবে, যেমন শুধুমাত্র স্যাচুরেশন ইভেন্টগুলো দেখা হবে এবং হচ্ছে গিয়ে ফ্লো বা রেসপিরেটরি ইভেন্ট দেখা হবে, সেটা হচ্ছে গিয়ে লেভেল 3। আচ্ছা, তো এরকমভাবে বিভিন্ন লেভেলে, এবং সব পেশেন্টের জন্য আসলে আমরা সব টেস্ট বলি না। আমরা কাউকে বলি যে আপনি লেভেল 1টা করান, কিছু ডিজিজের জন্য আমরা বলি যে লেভেল 1 স্লিপ টেস্টটা করান বা পলিসomnographyটা করান, আপনার ডিটেল ভিউটা পাবো। বিশেষ করে যারা মোটামুটি বেড রিডেন না, অ্যাক্টিভ আছেন, অন্যখানে গিয়ে পরীক্ষাটা করাতে পারবেন, এক রাত থেকে পরীক্ষাটা করাতে হয় স্লিপ টেস্টটা, তো সে থেকে করাতে পারে, সেই ক্ষেত্রে করাতে পারবে। পলিসomnography, ইজি, ইওজি, এগুলোতেও তো ইওজি সবকিছু একসাথে। ইওজি মানে চোখের মুভমেন্টটা দেখার জন্য, যেন আমার রেম স্লিপ নন রেম স্লিপের জন্য আমার ইওজিটা ইম্পর্টেন্ট। ঠিক সেরকমই হচ্ছে গিয়ে লেভেল 1 এটা হবে, শুধুমাত্র লেভেল 1 পাবো। লেভেল 2-তে আমরা কিছু লিমিটেশনস, ইজি, ইওজি এগুলোতে একটু লিমিটেশনস আছে। ইএমজিও তো হয়, ইএমজিও মানে মাসেল ফাইবার বা মাসেল মুভমেন্ট দেখে, নার্ভের মুভমেন্ট দেখে এটা করা হয়। এইটা হচ্ছে গিয়ে লেভেল 1-এ হয়। আর লিমিটেশনস হচ্ছে লেভেল 2 থেকে লিমিটেশনস, যে আমাদের কিছু প্যারামিটার আমরা কম দেখি, দেখা হয় না। হ্যাঁ, এইটা মেশিনটা ওইভাবেই ডেভেলপ করা থাকে যে কিছু প্যারামিটার কম থাকে, সব ডিটেলস ভিউটা আমি পাই না, এখানে কিছু লিমিটেশনস আছে। আর লেভেল 3-তেও ঠিক ওই রকম ভাবেই কিছু প্যারামিটারস লিমিটেশনস থাকে, অল্প 2-1টা প্যারামিটার দেখে অ্যাটলিস্ট তার আমরা ডায়াগনোসিসটা করি। এগুলো তো বাংলাদেশেই হয়। থ্যাংক ইউ ডক্টর ফাতেমা ইয়াসমিন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম, ঘুম আমাদের কেন দরকার, ঘুমের মানে আমাদের শরীরের এবং মনের প্রতি কী উপকারিতা, ঘুম না হলে কী সমস্যা হতে পারে, এবং ঘুমের কত ধরনের অসুখ আছে, এবং ঘুমের কোনো অসুখের কারণে আমাদের শরীরের স্ট্রোক, হার্ট অ্যাটাক
ডিমেনশিয়া, কোলেস্ট্রলের সমস্যা, ডায়াবেটিস থেকে অনেক ঝুঁকি বেড়ে যায় সেটা আমরা জানতে পারলাম। এবং ঘুমের কত রকম আধুনিক চিকিৎসা আছে সেটা জানতে পারলাম। ঘুম নিয়ে অনেক রকম কুসংস্কার আছে সেগুলো নিয়ে আমরা জানতে পারলাম। এবং আমরা আরও জানতে পারলাম ঘুমের সমস্যা আমরা কীভাবে আমরা কোনো ওষুধ ছাড়াই সমাধান করতে পারি, স্লিপ হাইজিন কীভাবে মেনটেন করতে পারি সেগুলো আমরা জানতে পারলাম। এই সমস্যাগুলো আমরা আশা করছি ভিডিও দেখে দর্শকের আশা করি কিছুটা হলেও উপকার হবে। এটাই মানে সমস্ত কথা এখানে বলা সম্ভব নয় একটা ভিডিওর মাধ্যমে। এরপরে কেউ যদি বুঝতে পারেন আপনার আসলে এই বিষয়গুলো ভিডিওর সাথে মিলে যাচ্ছে, তাহলে অবশ্যই বলবো দেরি না করে এই বিষয়ে আপনারা হেল্প নিতে পারেন। একজন ঘুম বিশেষজ্ঞ বা স্লিপ কনসালটেন্টকে দেখাতে পারেন, অথবা আপনার নিকটবর্তী কোনো বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে পারেন। আপু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ।